আমার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বারবার এসেছে। জেঠুর ইচ্ছে ছিল আমাকে ইঞ্জিনিয়ার করবে, সিনেমা টিনেমা এইসব মেয়েকে দিয়ে হবে না। সব কিছু কেন অ্যাডভান্টেজ হিসেবে নেওয়া যায়। আমি চিরকালই খুব অ্যালার্ট ছিলাম। আমি তো দাউদের লোককেই ফেস করেছি। উপরে যা পড়েছিলাম, তারপর বোরখা চাপালাম, পেছন দিয়ে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেলাম। আমার মনে হয় অন্যায় যারা করে তারা অন্যায়কারী, যারা মনে মনে চুপ করে সেটা সহ্য করে তারাও সমান অন্যায়কারী, তারাও অপরাধী। সে হিন্দুও হতে পারে, সে মুসলমান হতে পারে। আমাকে যেদিন প্রচণ্ডভাবে মার খেতে হয়েছিল, একজন কমলা রঙের দাড়ি রং করা মানুষ, so he is a Muslim, he wanted to save me. রাজনীতি, এখন আমি রাজনীতি করি এবং বিজেপি করি বলে আমি এখন যা বলবো সেটা বিজেপি ঘেঁষা বলে মনে হবে। অ্যাকচুয়ালি হিন্দুত্ব কোনো ধর্মও নয়। এক্স্যাক্ট 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এসব জঙ্গি কাজকর্মের মধ্যে ঢুকছে, আনফরচুনেটলি তারা মুসলিমস। মানুষের জন্য রাজনীতি, মানুষকে ভাবতে হবে যে ন্যায় আর অন্যায়। লোভ এমন জিনিস না, তোমাকে শেষ করে দেবে জীবনে, জানো তো। ছোট ছোট 2-3টে ঘর, একটা ফ্ল্যাট এবং অন্ধকার, কাউকে কিছু দেখা যাচ্ছে না। আমি তখন ভাবছি যে আমি যে কোথায় এসে পড়লাম, কি ভুল। প্রডিউসারটা বুড়ো একটা বাবার বসিল, টেবিলের মধ্যে এতগুলো টাকা রেখেছে। বাট আপকো বাস মেরে সাথ रहना पड़ेगा, आपको देख के बस मुझे अपने पिताजी की याद आई। মানে মহাভারতও হয়েছে না, রসগোল্লা খানে वाली बंगाली क्या हिंदी बोलूगी। মানে আমি কিন্তু নেগেটিভ ক্যারেক্টারের বিপক্ষে নই। আমি ঠিক জানি না কতদূর আমি সিনেমা করতে পারবো। আর আমি রাজনীতিটা মাথার মধ্যে পুরো একদম ঢুকে বসে আছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রূপা গাঙ্গুলি। এই পডকাস্টে রূপাদির সঙ্গে এমন এমন টপিকে আলোচনা হয়েছে যা শুনলে আপনারা সহজেই বুঝতে পারবেন রূপাদি মানুষটা ঠিক কীরকম। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। রূপাদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। দিদি কেমন আছেন? ভালো। কি চলছে এখন জীবনে? আপাতত প্রত্যেক সপ্তাহে একটা দিন নির্ধারণ করে মায়ের উইকলি ওষুধগুলো টাইমে রেডি করে রাখা বক্সে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে করে। মা কেমন আছেন এখন? ওই যারা মাকে দেখাশোনা করছেন তাদেরকে টাইম টু টাইম মেডিসিনগুলো গুছিয়ে দেওয়া, কতটুকু এসেনশিয়ালটা খাবে বা কতটুকু কোন লিকুইডটা খাবে, কি খাবে, এইসব আর কি আছেন। ছোটবেলা থেকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হওয়া, এবং সবথেকে বড় ব্যাপার হলো নিজেকে এই উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে সবাই আপনার নামটা জানে, এক ডাকে চেনে, রূপা গাঙ্গুলি। মা কালীর কৃপা। কতটা ভালোবাসেন মা কালীকে? আমার মা কালী, আমার গোপাল, আমার দেবাদিদেব মহাদেব হচ্ছে আমার বন্ধুর মতন আর কি। মানে গোপালের সঙ্গেও গল্প করি, কথা বলি, মা কালীর সাথেও কথা বলি, রেগেও যাই, বকাবকিও করি খুব। এই যে বাবা এখানে বসে আছে, আমার তো বাবা, আমার বাবা আর মা, রাগ অভিমান সব করা যায়। সব আমি তো ভীষণ ওদের সঙ্গে, মানে আমার মা খুব খেপে যায় অবশ্য, বলে তোর এটা পুজো করার একটা কোনো হলো, পুজোর কোনো পদ্ধতিই তুই মানিস না। আমি আসলে পুজোর ঠিক মানে পদ্ধতিটা, যেদিন পুজো হবে বাড়িতে, ঠাকুরমশাই এসে পুজো করবেন কোনো একটা বিশেষ কোনো দিনে, সেটার একটা নিজস্ব পদ্ধতি আছে, সেটা সেভাবে হবে। কিন্তু আমার তো ডেইলি পুজো, তো যেরকম ডেইলি খাই, ডেইলি চান করি, যেরকম ডেইলি তাড়াহুড়োতে বেরিয়ে যায়, যা দেওয়া হয়নি, এরকম করতে থাকি আর কি। হয়তো চকলেটটা দেওয়া হয়নি গোপালকে, এরকম করতে থাকি, যা গোপাল খেতে বসে মা বলে তুই কি করস না, বাঙাল তো একদম, তুই কি করস, কি মাছ মাংস খাচ্ছিস, তুই গোপালকে নিবেদন করছিস। আমার গোপাল সব খায়, আমার মা বাবাও সব খায়। আমি যখন একা থাকতাম তখন বাড়িতে যা রান্না করতাম, মানে কলকাতায় তো কাজের সূত্রে, আমি তো রানাঘাটের মেয়ে, কলকাতায় কাজের সূত্রে অনেক বছর একা থেকেছি, তখন কিন্তু আমি যা রান্না করতাম ওদেরও তাই খেতে দিতাম। হ্যাঁ, তাই। কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার বাবা তাই বলতেন। আমার বাবা শেষ জীবনে একটা সময় ঢাকাতে
থেকে তারপর আস্তে আস্তে দিনাজপুরে, মানে বাংলাদেশের দিনাজপুরে চলে গেলেন। তখন আমি তখন খুবই ছোট। যখন কলকাতায় আসতেন তখন মানে কথা হতো, ওই আন্নিক করে খেতেন। তারপর আমাকে বলতেন যে একটু ভগবানকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও যে তুমি আজকে খাবারটা পেয়েছো। তাহলে যে হ্যাঁ, থ্যাংক ইউ ভগবান। তো ভগবান, মা বাবা এটাই বলতেন যে মানে তুমি পবিত্র মনে যা করবে, ঈশ্বরকে যা দেবে, ঈশ্বর তাই গ্রহণ করে। মানুষটা নিজে একটু ঠিক থেকো আর কি, মানে নিজে জেনে বুঝে কখনো কোনো অপরাধ করো না আর কি, দ্যাটস ইট। এই ভাবনাটা যদি দিদি সবার মধ্যে থাকতো, আমাদের পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। দিদি, আপনি ছোটবেলার কথা বললেন, দিনাজপুরের কথা বললেন, বাংলাদেশের, তাহলে একটু ছোটবেলাটায় যাই। ছোটবেলাটা কেমন ছিল? একদম ছোটবেলা থেকে জানতে চাইবো। আমার ছোটবেলা খুব অদ্ভুত ছিল। মানে আমার ছোটবেলার গল্প শুরু করলে তোমার 3টে পডকাস্ট হয়ে যাবে। ক্লাস 3তে পড়ি, তখন যোধপুর পাহাড় গার্লস হাই স্কুলে পড়তাম। ঢাকুরিয়ার কাছে একটা ছোট্ট বাড়িতে থাকতাম। তো তখন সেখানে মা 47/1A তে বসিয়ে দিত বাসটার মধ্যে, বাস স্টপে গিয়ে ওখানে বসিয়ে দিত। আমি রানীকুঠি অবধি চলে যেতাম, কন্ডাক্টরকে বলে দেওয়া হতো রানীকুঠিতে নামিয়ে দেবেন। আমি চিনতাম রানীকুঠি, ক্লাস 3তে পড়ি। রানীকুঠি অবধি নামতাম, তবে রানীকুঠি থেকে উৎপল দত্তের গলি, যেখানে আমি তারপর বাকি সময়টা বড় হয়েছি, আজাদগড়ের কাছে, ওইখানে আমি হাঁটতে হাঁটতে চলে যেতাম ফুটপাথ ধরে ধরে। আর আমার মানে মামু, মানে ঠাকুমা আর কি খেপে যেত, যদি তোমার বুদ্ধি কবে হবে, তুমি এইটুকু মাইয়ারে সাইরা দাও একা একা রাস্তায়, কই হারায়া যাইব। হ্যাঁ কি হইব না হইব এইটুকু মাইয়া। আর মা বলতো যে না, ওকে তো হতেই হবে, একা করতেই হবে, শক্ত হতে হবে। শক্ত হতে হবে, রাস্তাঘাটে একা ওকে চলতেই হবে, বাসে ট্রামে ঝুলে বড় হতেই হবে, তাছাড়া কোনো অপশান নেই ওর। তো সেভাবেই বড় হয়ে গেছি আর কি। স্কুলে পড়া থেকে শুরু করে কখনো সে সময়টায় ভেবেছিলেন যে এই ধরনের অভিনয় বা এইদিকে আসা কখনো হবে? ক্লাস 10-এ পড়ি তখন। আমার এক মেসো, খুব নামকরা সেই সময়কার সিনেমাটোগ্রাফার ছিলেন, তার বাড়িতে এমনি মাসি ডেকেছিল, আমরা গেছিলাম আমি আর মা। তো তখন সেখানে দেখে বলেছিল যে এই তোমার মেয়েটা খুব সুন্দর, একটা তখন মানে কারা এসছিলেন আর কি, তো ওকে একটা সিনেমায় হিরোইন করব, তো ওকে দেবে। তো ব্যাস, মা তো বাড়িতে এসে বলেছে মাত্র, বাবা তো থাকতেন না, ফলে জেঠুই আমার গার্জিয়ান ছিলেন সব কিছুতে। তো জেঠুর কাছেই বড় হয়েছি, তা আমি আর শোনা। তো আমার সেই দিন থেকে মাসির বাড়ি যাওয়াই বন্ধ হয়ে গেল। বাবা, জেঠু বলল যে একেবারেই যাওয়া হবে না, মাসির বাড়িতে পর্যন্ত যাবে না। মানে যেহেতু অফারটা ওখানে এসেছে। মানে কি অবস্থায় আমার মানে আমার ফ্যামিলিতে কিরম ধারণা ছিল এবং কি মানে চিন্তা ভাবনা ছিল, যে জেঠুর ইচ্ছে ছিল আমাকে ইঞ্জিনিয়ার করবে। তো সিনেমা টিনেমা এইসব মেয়েকে দিয়ে হবে না আর কি, এসব করা যাবে না। সেই কপালে যা লিখন, যেটা হওয়ার সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তবে জেঠু ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন, আমাকে ইঞ্জিনিয়ার করতেই চেয়েছিলেন। আমারও আর্কিটেক্ট হওয়ারই কথা ছিল, ওই হট করে অসময় চলে গেলেন, তাই জন্য হয়তো অনেক কিছু ওলট পালট হয়ে গেল জীবনটা। দিদি, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে জীবনে, একটা সময় খুব ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে হয়েছে লাইফে, সেই ফেসটা কিভাবে ব্যালেন্স করতেন? আমার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বারবার এসেছে। একটা ছিল ছোটোবেলায়, তারপরে আস্তে আস্তে ওই মা কলকাতায় থাকতেন, তখন আমার জন্যই থাকতে হতো, অত ছোট বয়সে তো হস্টেলে দেওয়া যায় না। তো তখন ওই মা সায়াটা সেলাই করতেন, ব্লাউজ সেলাই করতেন, আমি মার সঙ্গে সাহায্য করতাম, সঙ্গে পড়াশুনো করতাম, সব রকম সাহায্য করতাম মার সঙ্গে, ঘরকন্নার কাজ হেন তেন, প্লাস সায়া সেলাই। সেজন্য আমি ভীষণ ভালো সেলাই করতে পারি। মানে আমার স্কুলের যত প্রজেক্ট করেছি ছোটোবেলা থেকে, সব নিজে বানানো,
মানে একটা সোয়েটার হোক, সেটা একটা পুতুলের জামা হোক। আর মা খুব কাপড়ের পুতুল বানাতো, ছিট কাপড়ের পুতুল বানাতো। তো এগুলো সবই আমার মানে করা, জানার। তবে আমার যেটা মনে হয়েছে, যেহেতু বাবার মানসিকতাটা এরকম ছিল যে আ অল্পে সন্তুষ্ট, সেইজন্য আমার কোনো সময় ফিন্যান্সিয়াল স্ট্রাগলটাকে ভীষণ একটা দুঃখজনক বলে কিছু মনে হয়নি। বাবা যেহেতু বারবারই একই কথা বলতেন যে, "যা আছে সেটা অনেক।" তো আমার কোনোদিনই মানে আমি কিন্তু কোনোদিন অ অভাবে কষ্ট পাইনি। মানে আমি আজও যে অভাবটা ফেস করি, ফিন্যান্সিয়াল অভাব, যেটা আমি মানে একটা লাক্সারিয়াস লাইফ লিড করেছি ৩৫ বছর ধরে। আ মানে একেবারে ৳২০০ জীবন কাটানো, ১৫ পয়সায় সিঙ্গারা খাওয়া, যোগমায়া দেবী কলেজে। সেই সময়টা যেমন করেছি, যেমন ধরো আবার হাজরা থেকে মানে হেঁটে রাসবিহারী অব্দি চলে গেলাম যাতে আমাকে ওই রাসবিহারী থেকে বাস ভাড়াটা কম হয় বলে একটুখানি। এরকম ধরনের মানে হাজারো ঘটনা আরকি, হাজারো ঘটনা। যে কটা চট করে মনে পড়ে তাই বলছি আরকি। তো এরকম বহুবার করেছি। ধরো আমি বাসে উঠবই না, এখন মাসের শেষ আর পয়সাই নেই। হেঁটেই যেতে হবে। হেঁটেই চলে যেতাম। আর আমি তখন বৃষ্টিটা এনজয় করতাম। আমার কোনো কষ্ট হতো না। মানে আর তখন তো আমাদের এরকম সময় ছিল না যে একটা কিছু গান-ফান চালিয়ে দিই কানে এসব। সেগুলো তো ছিল না। আমি যেটা করতাম মানে সবকিছুকে না অ্যাডভান্টেজ হিসেবে নেওয়া যায়। আমি পরে যখন আমি আবার স্কুলে মানে হস্টেল থেকে বাড়ি আসতাম, জেঠু গাড়ি দিল আ যাতায়াত করার জন্য। তখন আমি দেখতাম যে ওই যে ছোটবেলায় হেঁটে, হেঁটে যেতাম, আমার রাস্তার প্রত্যেকটা বাঁক মুখস্থ, দোকান মুখস্থ। তারপরে যখন ধরো স্কুল হস্টেলে, বেলতলা হস্টেলে থাকতাম, ফিরতাম বা পরে বালিগঞ্জ শিক্ষা সদনে জেঠু আমাকে ভর্তি করে দিয়েছিল ২ বছরের জন্য, আ 11-12 টার জন্য। তখনও মাঝে, মাঝে প্র্যাকটিস করতাম এরকম করে দরজা। মানে আর্কিটেক্ট হওয়াটা তো মাথার মধ্যে ঢুকেছিল। তো এরকম রাস্তায় চোখ বন্ধ করে যেতে, যেতে ভাবতাম, আচ্ছা এখন কোথায় এসছি? এই দুটো বাম ক্রস করেছি। আচ্ছা এতক্ষণ হয়েছে। তাহলে এখান থেকে এবার একটু পরেই ডান দিকে ঘুরবো। যোধপুর পার্কের ডান দিকটা ঘুরবো। ঘুরেই এবার বাঁ দিকটা। এই প্র্যাকটিসটা। আর ঘুরেই আমি কি কমলা রঙের বাড়িটা দেখতে পাবো? তাকালাম, হ্যাঁ কমলা রঙের বাড়িটা। ঠিক যায়, ঠিক টাইমিং হচ্ছে। মানে চোখ বন্ধ করে রাস্তা বলে দিতে পারতেন। হ্যাঁ, ওটা আমার একটা খেলা ছিল। যেরকম ছোটবেলায় নানা রকম কাগজ খাতা বই নিয়ে মানে বাড়ি বানানো খেলা খেলতাম, ঘর বানানোর খেলা খেলতাম। তো সেরকম আমি ওইরকমই মানে ওটাও একটা রাস্তা চেনার খেলা। জীবনে বিভিন্ন রকমের ঘটনার কথা আপনার বিভিন্ন সাক্ষাৎকারে পড়েছি দিদি। মানে একবার ছোটবেলায় আপনাকে কিডন্যাপ করা হচ্ছিল, মানে এই ধরনের সিচুয়েশনও ক্রিয়েট হয়েছিল। এত সুন্দরী ছিলেন তখন। সুন্দরী কিনা জানি না, তবে হ্যাঁ তখন বাবার তো সব এমনি লাটে উঠেই গেছিল, ব্যবসাপাতি, ফ্যাক্টরিটাও নিয়ে নিয়েছিল, বাড়ি তো নিয়েই নিয়েছিল ছোটবেলাতেই। তো বাবা আবার বাংলাদেশ হওয়ার পরে মানে বাংলাদেশ দেশ হয়ে যাওয়ার পরে বাবা আবার চলে গেছিল। তো তখন আমি মাঝে মাঝেই যেতাম। তো ওই দিনাজপুরে তখন বাবা পৌরোহিত্যের কাজ করতেন, আর মা তখন ওখানেও একটা পাশে একটা টেলারের দোকানে সেখান থেকে বসে সেলাই টেলাই করে ব্লাউজ টাউজগুলো ডেলিভারি দিত। খুব ভালো সেলাই করতেন মা। তো সেই সময় ওখানকারই যে তখনকার যে লোকাল নেতা, সে এসছিল আমাকে, সে টাইগ্রেস বানাবে, তার নাম টাইগার। সে তার দল বঙ্গল নিয়ে বাড়ি, মাটির টাইপের বাড়ি ছিল, খুবই ভাঙাচোরা টাইপের একটা ঘর, আর দালানটাও মাটিরই ছিল, যেখানটা একটু রান্না করতো মা একটা মাটির উনুনে। তো সে আর কোদাল দিয়ে ভাঙতে কতক্ষণ, আর যে ঘরটার মধ্যে আমরা ছিলাম সেটাও ও ভেঙে চুরে দিয়েছিল ঘর? হ্যাঁ ভাঙতে শুরু করেছিল, প্রচুর লোকজন নিয়ে এসেছিল, প্রায় 10-15 জন। তো সেরকম সময় আমাকে বোরখা পরিয়ে আরেকটা দল এসে, যার কাছে মা কাজ করত, তাদের কাছে খবর পৌঁছে গেছিল যেটা হতে চলেছে। তো তখন ওরা একটা বোরখা দিয়ে বাবাকে পাঠায়, বাবাকে ডেকে নেয় বাইরে সামনের দিক দিয়ে। তো ওখান দিয়ে ডেকে নিয়ে যায়, ঠাকুরমশাই আসেন বলে নিয়ে যায়। তারপর একটা বোরখা দেয়, দুটো বোরখা দিয়ে বললো যে এরকম আপনি এবার দিদিকে নিয়ে
আর বোনটিকে নিয়ে আর মাসিমাকে নিয়ে বেরিয়ে যান। নাহলে কিছু বড় বিপদ হতে চলেছে। হ্যাঁ, আমাদের 5-6টা রিক্সা ওদের রেডি করা ছিল। অন্ধকার হয়ে গেছিল তখন একদম। তো গ্রামের তো 7টা না 8টা অত মনে নেই, ওর রাতই হয়েছিল একটু। তারপরে আমাদের 2টো বোরখা দিল। বাবা আর কোনো কথা বলল না, ইশারায় ফিসফিস করে কি বলল বুঝতেও পারলাম না, শুধু বলল স্কুলের ব্যাগ। আর মাকে কি ইশারা করলো বুঝলাম না, কারণ কথা তো বলা যাচ্ছে না, এখানেই তো ওরা ভাঙছে ঘরে, ওরা তো শুনতে পেয়ে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আলো টালো বন্ধ করে দিলে, একটাই আলো ছিল, বন্ধ করে দিল। উপরে যা পড়েছিলাম, তারপর বোরখা চাপালাম, পেছন দিয়ে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেলাম, ওই গেট দিয়ে, সামনে গেট দিয়ে বেরিয়ে গেলাম। বেড়া ওরা 5-7টা রিক্সা নিয়ে ওয়েট করছিল। মাঝখানের একটা রিক্সায় আমাদের বসিয়েছিল, আমি আর মা, আর হাতে আমার একটা শুধু বইয়ের ব্যাগ। মা কি নিয়েছিল আর মনে নেই, হয়তো ভিসা পাসপোর্ট কিছু নিয়েছিল আর কি। তো যেটা আজ ভাবি, যে সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমাকে কারা কিডন্যাপ করছে, যারা আমাকে রিক্সা করে নিয়ে যাচ্ছে দিনাজপুরের মেইন বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে আমাকে সেখান থেকে ঢাকার বাসের টিকিট কাটা আছে, চলে যাব মাঝরাতে, সারা রাত ট্রাভেল করে ঢাকা পৌঁছে যাব, তারা আমাকে কিডন্যাপ করছে অ্যাকচুয়ালি, না যারা বাড়িতে কোদাল শাবল নিয়ে ঠাং ঠুং শুরু করে দিয়েছিল তারা আমাকে কিডন্যাপ করতে এসেছিল। আমি সেই ঢাকা পৌঁছানো পর্যন্ত সেই সম্বন্ধে মানে বুঝে উঠতে পারিনি। মানে আমি খুবই অ্যালার্ট ছিলাম, আমি চিরকালই খুবই অ্যালার্ট ছিলাম, এবং সেই জন্যেই অনেক যাত্রায় আর কি কপাল গুনে মা কালীর দয়ায়, ওই আর কি, মায়ের ভালোবাসায়। হ্যাঁ, মায়ের ভালোবাসায়। দিদি, আপনি বাংলাদেশের কথা বললেন। আমাদের রিসেন্টলি আমরা বাংলাদেশ নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, মানে আমাদের একটা পডকাস্ট করেছিলাম বাংলাদেশ আর ভারতের সম্পর্ক নিয়ে। আমারও যেহেতু রুটটা বাংলাদেশ, কোথাও তো ইমোশন কাজ করে, আমরা তো ইমোশনটা বাদ দিতে পারি না। আজকে যতই সম্পর্ক খারাপ হোক, কোথাও মনে হয় যে আমার বাবা তো ওখানে জন্মেছে। তো আমার ইচ্ছে ছিল যে এটা নিয়ে আলোচনা করা, কেন সম্পর্কটা খারাপ হচ্ছে। কিন্তু সেই পডকাস্টের কমেন্ট পড়ে আমার মনে হলো যে আমি হয়তো ভুল করেছি, কেউ বুঝতে পারলো না উদ্দেশ্যটা। এটা খুবই স্যাড, কারণ এই পেহেলগাঁও অ্যাটাকের সময় আমার এই কথাগুলো আবার মনে পড়ছিল। বাবা খুব ভালো করে ওই কোরআন পড়তে পারত, এবং বাবা নিজের আত্মরক্ষার জন্য বারবার এরকম নানান জায়গায় যেখানেই আর্মির কাছে ধরা পড়তো, এমনিতেও বাবা লুঙ্গি পরেই থাকতো, আর মা সারা জীবনই বাংলাদেশে এরকম করে কাপড়টা গুজে থাকতো। এবং সেটার পরে বহু বছর এখানে আসার পরেও একই অভ্যাস রয়ে গেছিল মায়ের, বহু বছর যেহেতু ছিল। কিন্তু আমার পিসি, বড় পিসি, সবচেয়ে যে বড় পিসি, পার্টিশনের আগে চলে আসার সময় বাড়ির সবাই, মানে জেঠুরা কাকুরা, তারা সব ছোট ছিল, সবাই ছোটবেলা চলে এসেছিল। দাদু শুদ্ধ, ঠাকুমা শুদ্ধ, বাবার বাড়ির দিকেও তাই, মার বাড়ির দিকেও তাই। ওরা বরিশালের ডাক্তার পরিবার ছিল, আমার বাড়ি ঢাকার ডাক্তার পরিবার ছিল, নারায়ণগঞ্জ। আমার বড় পিসি যে, তিনি ওখানে একজন আমাদের বন্ধুকে, বর্দার বন্ধুকে, জেঠুর বন্ধুকে আর কি বিয়ে করে। প্রথম দিকে তাকে ত্যায্য করা হয়, যেরকম ব্রাহ্মণ বাড়িতে করা হতো, করা হয়। আমার সেই ভাই বোনেরা, তারপর আমার ওখানে কাকু আছে, মনু কাকু, এখন আর নেই, মনু কাকু ছিলেন আমরা পিসির দেওর, তিনি, তার ছেলেরা, আমরা বহু বছরের জন্য, মানে আজ পর্যন্ত সম্পর্ক রেখে চলেছি। আমার কোনো দিন কোনো মানুষকে দেখলে আলাদা করে তার জাত এবং ধর্ম নিয়ে কোনো আলাদা ফিলিং তৈরি হয় না। এটা তো হওয়া উচিত না, মানে কেন হবে? আমার কোনোদিন হয় না, কোনোদিন হবেও না। আমার মনে হয় অন্যায় যারা করে তারা অন্যায়কারী, যারা মনে মনে চুপ করে সেটা সহ্য করে তারাও সমান অন্যায়কারী, তারা অপরাধী। সে হিন্দুও হতে পারে, সে মুসলমানও হতে পারে। হ্যাঁ, ভালো আর খারাপ হয়, ধর্ম দিয়ে তো বিচার হয় না। ধর্ম দিয়ে বিচার হয় না। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, যেটা অ্যাকচুয়ালি মানুষকে নার্ভাস করে দিয়েছে আজকের তারিখে। সেটা হচ্ছে, একটা বিশাল গোষ্ঠী প্রতিনিয়ত আমাদের ভারতবর্ষে যে একটা
একটা সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটাকে ভাঙার জন্য বহু বছর ধরে এটা একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। এবং এটা রাজনীতি, এখন আমি রাজনীতি করি এবং বিজেপি করি বলে আমি এখন যা বলবো সেটা বিজেপি ঘেঁষা বলে মনে হবে তোমার। এটাই আনফর্চুনেট। এটা আনফর্চুনেট, কিন্তু আমি মানুষ হিসেবে যা দেখেছি ছোটবেলা থেকে আমি সেটা বলছি। সেটা হচ্ছে একটা ভীতি, হিন্দুরা যারা পালিয়ে এসছে সেই ভীতিটা তাদের ভেতরে এখনো রয়ে গেছে। আমি জানি না ফরচুনেটলি বলবো না আনফর্চুনেটলি বলবো, আমাদের পরের জেনারেশন বা আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা যারা এগুলো কিছুই জানে না, কিছুই দেখেনি, তারা কিছুই বোঝে না, জানে না। এবং এই এই অভিজ্ঞতাটা যাদের একবার হয়েছে তারা আর ভোলেনি। আজও 200-250 করে লোক নানান জায়গা থেকে আসছে, ইনফিলট্রেটার্স। এটা তো খুব সত্যি কথা। আমি রানাঘাটের মেয়ে, আমি খুব ভালো করে জানি এটা। তো এই এই জিনিসগুলো দেশের জন্য মঙ্গল নয়, একেবারেই মঙ্গল নয়। এবার 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এসব জঙ্গি কাজকর্মের মধ্যে ঢুকছে, আনফর্চুনেটলি তারা মুসলিমস। ইটস ইজ স্যাড। মানে তাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে, তাদেরকে শেখানো হয়েছে অন্য ধর্মের সমস্ত কাফের। আমরা আমাদের ধর্মতে, আমাদের হিন্দুত্বতে আমরা কোনদিন এসব কোনদিন বুঝি। আর অ্যাকচুয়ালি হিন্দুত্ব কোনো ধর্মও নয়, এক্স্যাক্টলি সনাতন ধর্ম। হ্যাঁ, এটা ইটস আ ওয়ে অফ লাইফ। মানে এমন এমন কোন একটা জীবন বাঁচার উপায় যেখানে তুমি বায়ুকে পুজো করছো, তুমি জলকে পুজো করছো, তুমি প্রকৃতিকে পুজো করছো। সেখানে তো মানে প্রকৃতি থেকে হিন্দু মুসলমান আছে নেই তো। নিঃশ্বাসটা কি মানে তুমি মুসলিম হলে আলাদা নিতে, আমি হিন্দু হলে আলাদা নেব? রক্তটাও তো এক। এ পজিটিভের পাশে কি লেখা আছে এম দিয়ে বা এইচ দিয়ে? রক্ত যখন প্রয়োজন হয় তখন কার রক্ত নিচ্ছি, তখন আমরা যদি বিচার করতে বসি কে হিন্দু মুসলিম, তখন কিন্তু আসল সত্যিটা সামনে চলে আসবে। প্রশ্ন হচ্ছে যে আমরা এই অবস্থায় কেন পৌঁছচ্ছি, কেন বেশ কিছু সংগঠন ইচ্ছা করে সারা পৃথিবী জুড়ে, শুধু ভারত নয় কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা অশান্তির আবহাওয়া, একটার পর একটা যুদ্ধ, অশান্তির আবহাওয়া তৈরি করে যাচ্ছে। সেটার কিন্তু একটা মানে সেটাকে নর্মালি অ্যাড্রেস করতে পারতে হবে, সেটা পলিটিক্সের ঊর্ধ্বে উঠে অ্যাড্রেস করতে পারতে হবে। একদম দিদি, মানে এই কথাটা তো মানে চলে এলো। আমরা ভেবেছিলাম এই ধরনের কোনো আলোচনায় ঢুকবো না, কিন্তু সিচুয়েশনটা যেরকম, হয়তো একটু আলোচনা না করলেও নয়, কোথাও না কোথাও থেকে চলে আসে। আবারও আমরা একটু আপনার লাইফে আবার ফিরে যাই। বাংলাদেশের এই ঘটনাটা ঘটার পর মনে দাগ কেটেছিল, মানে ভয় পেয়েছিলেন কি তখন? পেয়েছিলাম, বড্ড ছোট ছিলাম। হ্যাঁ পেয়েছিলাম। তারপর অনেকবার গেছি বাংলাদেশে, পদ্মা নদীর মাঝি করতে গেছি। আমি খুবই ফরচুনেট যে আমি প্রচুর ভালো মুসলমানকে দেখেছি চোখে, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের সঙ্গে বড় হয়েছি। অনেক বয়স্ক মানুষদেরও দেখেছি, তারা অত্যন্ত ভালো। এবং আমাকে যেদিন প্রচণ্ডভাবে মার খেতে হয়েছিল, মানে মাটিতে ফেলে, ডায়মন্ড হারবারের রাস্তাটা বন্ধ করে দিয়ে, প্রায় 40 মিনিটের মতন রাস্তা বন্ধ করে আমাকে মারা হয়েছে। একটা হাইওয়ে কতক্ষণ ধরে বন্ধ করা তো সোজা কথা নয়, সরকার পক্ষে হলেই পারে। তো একটা সিঙ্গল রোড, সেটাকে কমপ্লিটলি বন্ধ করে যখন আমাকে মাটিতে ফেলে মারা হয়, সেই মারের ঠিক আগের মুহূর্তে জায়গাটা যখন শুনশান, আমি আস্তে আস্তে, যেহেতু আমার অদ্ভুত একটা সিক্স সেন্স কাজ করে ছোট্টবেলা থেকে, ইনটিউশনটা জানি না টাচউড কেন এরকম স্ট্রং, আমি যখন চারদিকে দেখছি আস্তে আস্তে দূরের লোকগুলো জড়ো হচ্ছে, একটা সামনে রাস্তার ঠিক উপরে একটা চায়ের দোকান, সেটা বন্ধ, বা চা বা কিছুর দোকান, একটা খাবার দাবার কিছু একটা হবে দোকান, সেটা ওই চায়ের দোকান টাইপেরই, বন্ধ। আমাদের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের মেয়েদেরকে, মহিলা মোর্চা মেয়েদের বলছে তোরা তো পটাপট গাড়িতে ওঠ, আমার কি একটা লাগছে মনে হচ্ছে যেন কিছুটা হবে।
তার গাড়িতে ওঠ, এখান থেকে বেরোতে হবে শিগগিরই। একজন কমলা রঙের দাড়ি রং করা মানুষ, এরকম মুসলমান, তিনি এরকম চুপ করে ঠ্যাস দিয়ে বসেছিলেন ওই টিনের ওই দোকানটার সামনে একটা কাঠের বেঞ্চিতে, এবং আমাকে বারবার ইশারা করছিলেন, চলে যেতে বলছিলেন। আমি দিকে তাকালাম, তাকে হাঁ করে বোঝার চেষ্টা করলাম উনি আমাকে কি বলছেন। উনি দেখতে পাচ্ছেন আমার গাড়িতে বিজেপির পতাকা, উনি দেখতে পাচ্ছেন আমার বিজেপি, 15টা মানে 3টে গাড়ি মিলে 15টা মেয়ে, 15-20টা মেয়ে। আমি ওনার থেকে হাঁ করে তাকিয়ে থাকলাম, উনি এরকম করলেন। আমি মুহূর্তের মধ্যে মেয়েগুলোকে গাড়িতে তুললাম। So he is a Muslim. He wanted to save me. At least বাকি সব কটা মেয়েরকে বাঁচানোর জন্য আমার তো কপালেই ছিল মার খাওয়াটা, তাই আমার মার খেতে হয়েছে। কিন্তু বাকি সব মেয়েগুলোকে যে মার খেতে হয়নি, তারা যে গাড়িতে উঠে পড়তে পেরেছে তাড়াতাড়ি করে আমার ঠেলায়, এটা তো ঘুরতে পেরেছে। তিনি ডায়মন্ড হারবারে অবস্থিত একজন মুসলমান, আর যারা আমাকে মেরেছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু মহিলা ছিল, এবং তার সঙ্গে বেশ কিছু মুসলমানও ছিল। ভাবতে হবে মানুষকে, মানুষের জন্য রাজনীতি। মানুষকে ভাবতে হবে যে ন্যায় আর অন্যায়, এর বাইরে আর কিছু নেই। কিন্তু একটা ন্যায় পথ, একটা অন্যায় পথ। রাজনীতিটা মানুষের ভালো করার জন্যই তৈরি হয়েছিল। রাজনীতির ভালোটা এখনো আছে। তোমাকে একটা উদাহরণ দিই। অভিনন্দন বলে একটা আর্মি অফিসার ছিল 2019 সালে। সে আটকে গেছিল, মানে আটকে রেখেছিল তাকে ফেরত নিয়ে আসা হলো ভারতবর্ষে। ভারত তাকে ফেরত নিয়ে আসলো। এটা রাজনীতির ভালো দিক। আমরা বছর পর বছর কোভিড নিয়ে প্রায় আধমরা হয়েছিলাম। ভয়ঙ্কর সিচুয়েশন। আমাদের দেশে কোনো দিন আগে কখনো ভ্যাকসিন তৈরি হয়নি, যা ভ্যাকসিন তৈরি হয়ে গেল কত শর্ট টাইমের মধ্যে, এবং অন্য দেশে সাপ্লাইও হলো। ডেফিনেটলি কোউইন বলে একটা অ্যাপ তৈরি হয়ে গেল। সেই অ্যাপটা সারা বিশ্বের কারোর নেই, যে আমি এখানে ভ্যাকসিনেশন দিচ্ছি, মুহূর্তের মধ্যে আমার কাছে আমার একটা তথ্য প্রমাণ চলে আসলো যে আমি এই ভ্যাকসিনেশনটা নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে রাজনীতির ভালো দিক। আমরা রাজনীতির খারাপ দিকগুলো খুঁজে খুঁজে কুড়ে বার করে আমরা সারাদিন সেগুলো নিয়ে আলোচনাগুলো করি। দিদি, আপনি রাজনীতিতে আসার আগে, যখন ধরুন শুধু অভিনেত্রী রূপা গাঙ্গুলি, সেই ফেসটা তো মানে একটা গোল্ডেন পিরিয়ড। সেই গোল্ডেন পিরিয়ডটা নিয়ে আমরা একটু কথা বলি। কোনটা দিয়ে শুরু করবো বলো? একদম শুরু থেকে শুরু করব। 1986। ও, সে তো হচ্ছে সৌমিত্র বাবুর সঙ্গে একটা শর্ট ফিল্ম, দেনা পাওনা। বিজয় চ্যাটার্জি প্রডিউসার ডিরেক্টর। বাড়িতে তো পুরো তাণ্ডব। জেঠু তখন সবে চলে গেছেন। যোগমায়া দেবী কলেজ থেকে আমি পড়ছি, কলেজে ফাইনাল ইয়ার দেব। পরীক্ষার আগেই আমার এই দেনা পাওনার এই রিকোয়েস্টটা আসে। বাড়িতে তো সবাই পুরো মানে কোনো দিন কেউ থিয়েটার মানে স্কুলে প্লে পর্যন্ত করেনি, গান টান গাইতো আর কি সারা জীবন। তো সে হঠাৎ মানে সিনেমা করবে কি করে? তো যেহেতু পরিচিত পরিবার ছিলেন, আমার জেঠিমার আত্মীয়া ছিলেন, বিজয় চ্যাটার্জি মামা ছিলেন জেঠিমার, কাজিন আর কি। তো তখন ওনার স্ত্রী মামিমা আর কি এসে বললেন, যে আমি দিদা ডাকতাম, এসে বললেন যে চলো আমি যাচ্ছি, বোলপুরের শুটিং হবে, আমি যাচ্ছি, কোনো চিন্তা নেই, কয়েকদিনের মাত্র শুটিং, আমরা সব শিখিয়ে পড়িয়ে দেবো। তো দেনা পাওনা গল্পটা শুনে আমার খুব মনে লেগেছিল, মানে দারুণ আনন্দ হয়েছিল যে এই গল্পটা তো আমার স্কুলের পাঠ্য ছিল ক্লাস 10-এ। এবং আমি তো মানে তখন থেকেই স্থির ছিলাম যে আমি মানে মাকে বলে রেখেছি, দেনা পাওনা পড়ে এসে তখন মাকে বলেছি যে মা কোনোদিনও কিন্তু পণ দিয়ে আমাকে বিয়ে দেবে না।
তাহলে কিন্তু আমি বিয়েই করব না। মানে ভাবো কোন ছোট বয়সে এরম এরম বইগুলো, এরম গল্পগুলো মানুষকে ইম্প্যাক্ট করে, একদম বাচ্চাদেরকে। একদম। তো সেই গল্পটা শুনে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আমি তো, ওরা শিখিয়ে নিলেন, আমি কিছুই জানতাম না। প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা মনে আছে ক্যামেরার সামনে? হ্যাঁ, আমার তো এক্স্যাক্টলি জায়গাটাও মনে আছে, লোকেশনটাও মনে আছে, ক্যামেরা কোথায় বসেছিল সেটাও মনে আছে। আমার শুধু সাউন্ড ইঞ্জিনিয়ার, তখন তো লুপে কাজ হতো। তো ওই ওইটাতে চালিয়ে স্পুলটা চালিয়েছে, স্পুলটা চালিয়ে বলছে গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে না। আমি তো বলছি, আমি তো বুঝতে পারছি না, বলছি তো। বলে না, থ্রো নেই। থ্রো কাকে বলে? থ্রো কাকে বলে? পিচ কাকে বলে? আমাকে সে বলে যাচ্ছে একটু একটু থ্রো লাগবে। তারপরে কেটে টেটে মানে কাট কাট হয়ে গেল। তারপরে আমাকে সৌমিত্র দা বারবার শেখালেন, বিজয় দা বারবার শেখালেন যে এই শব্দটা এরমভাবে বললে এরকমভাবে উচ্চারণ হবে, আওয়াজটা আস্তে করে উপর থেকে বার করে। যেহেতু আমি গান গাইতাম ছোটবেলা থেকে, সেই জন্য আমার মানে কয়েক মিনিটের মধ্যে সমস্যাটা মিটে গেছিল আর কি। আমি বুঝতে পেরেছিলাম যে কি করে বলতে হবে আর কি কথাটা। প্রথম পারিশ্রমিক কত ছিল দিদি? পুরো সিরিয়ালটা বোধহয় 7-15 দিনের কিছু একটা ছিল কাজকর্ম, পুরোটা মনে 2500, 2000 এরকম একটা কিছু। অরুণ, সেই সময় এই টাকাটা মনে হয় অনেকটা টাকা একসঙ্গে। হ্যাঁ, অনেকটা টাকা। তখন 2500 টাকা মানে অনেকটা। হ্যাঁ, 2000 বিশাল টাকা তখন। ওরকম ওই 1 বছরে পরপর 3টে করেছিলাম। ওরা একটা কাজের পরে আমারও একটাই জেদ ছিল যে একবার মানে সেকেন্ড টাইম দে মাস্ট কাম টু মি অ্যাগেন। মানে আরেকটা আমাকে সেকেন্ড অফার ওদের দিতেই হবে আমাকে, আমি করি না করি বা বাড়িতে রাজি হোক চাই না হোক। আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে আমি ঠিক করে করেছি কি করিনি, আমি পেরেছি কিনা। ভীষণ জেদি বরাবর, তাই না? হ্যাঁ, ওটা আমাকে ওরা সেকেন্ড অফার দিল ওদের সিরিজে, মানে পুরো একটা ওদের প্ল্যানই ছিল যে কাউকে দিয়েই রিপিট করাবে না, হিরোইন কেউ রিপিটেড হবে না, সব নতুন মেয়ে, 13টা সিরিয়ালের শর্ট ফিল্মে। তো আমাকে সেকেন্ডটাও নিল, তারপর আমাকে থার্ডটাও নিল। এত বড় বড় মাপের মানুষের সাথে কাজ করেছেন, তাদের কাছ থেকে দেখা, তাদের কাছে কাজ শেখা, এক্সপিরিয়েন্স কেমন ছিল? সৌমিত্রদার ডিরেকশনের একমাত্র কাজ মৃণালিনী। সৌমিত্রদা তো কখনো আর সিনেমা টিনেমা কখনো ডিরেকশন দেননি। তো এটা মানে আমার জীবনে একটা বিশাল প্রাপ্তি আর কি। আমার ওনার একটা ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। কাজটা বেসিক্যালি তখন ওই ভালো লেগে গেছিল আমার। আসলে চিরকালই ওই টেকনিক্যাল সাইডসগুলো বেশি ভালো লাগতো। লাইটটা কোথায়, আচ্ছা এরকম ক্যামেরা, আচ্ছা ওখানে এটা বসিয়েছে, আচ্ছা এটা এরকম, এইসবই করতাম আর কি সারাদিন গিয়ে। ক্যামেরাম্যানের সঙ্গে বসে, সৌমেন্দু কাকু ছিলেন, সৌমেন্দু রায়, তার কাছে গিয়ে এরকম করে শিখতাম, এটা কোথায়, এটা কি দিচ্ছ, ওখানে কেন, এটা এইসব করতাম সারাদিন ধরে। কাজটা এত ভালো শিখেছেন এর জন্য। ভীষণ ভালো লাগতো। আমি একটা শর্ট ফিল্ম ডিরেক্ট করেছিলাম। তারপর মহাভারত বম্বে হয়ে গেল, বম্বে যাওয়া। তার আগে আরও মাঝখানে অনেক কাজ, কত আর বলবো। তো মহাভারতও একটা বিশাল বড় অভিজ্ঞতা। মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল তখন, বাঙালি মেয়ে মহাভারতে দ্রৌপদী। এটা আমার মায়ের কাছে শোনা, আপনার সাথে অফেয়ার কথা হচ্ছিল। মানে আমি যখন জন্মেছি সেই সময়টা মা মহাভারত দেখতেন। মায়ের আপনি খুব ফেভারিট, তো মায়ের কাছ থেকেই সব শোনা। থ্যাংক ইউ, তোমার মাকে আমার নমস্কার জানিও। থ্যাংক ইউ, আমি বলবো মাকে একদম। সেই সময়টা অনেক বেশি কঠিন পরিশ্রম, এবং আমি চিরকালই খুবই পরিশ্রমী মানুষ। ফলে আমি ওই ভোর 5টায় স্টুডিও পৌঁছে যাওয়া, 7টার সময় ফ্লোর, খুব পাঠ মুখস্থ করা, পড়া, এগুলো নিয়ে আমি খুবই কনসার্ন থাকতাম। তো আমার আমার কাজটা আসলে ভালো লেগেছিল, মানে যেটুকু ভালো লাগতো সেটুকুই করতাম। কখনো কারো কাছে অ্যাম্বিশাস ছিলাম না, মানে আমি আজও অ্যাম্বিশাস নই। তো ফলে আমাকে ওই চেয়ে চিনতে, আজ এর সঙ্গে দেখা করা, কাল তার সঙ্গে দেখা করা, পরশু একটু শুনেছি কেউ নতুন সিনেমা বানাবে, চল চল একটু দেখা করে আসি, পাবলিক রিলেশন বানানো, ওইটা আমি কোনোদিনই পারিনি করতে। ওটা আমার মানে ধাতেই ছিল না অ্যাকচুয়ালি। ওটা কলকাতাতেও কোনোদিন করিনি, মানে বম্বেতেও কোনোদিন আপনার করিনি। প্রয়োজনও পড়েনি দিদি হয়তো। না না না, কেন প্রয়োজন পড়বে না? আমি আমার সামনে, আমার সঙ্গে অনেক
বড় বড় বিখ্যাত অভিনেত্রীদের পাশে কাজ করেছি এবং তাদের কাজ করতে দেখেছি। আমি তো তাদের মতন ইচ্ছে করলেই বম্বেতে মাথা করে পড়ে থেকে করতে পারতাম। অনেক কিছু করতে পারতেন, হ্যাঁ, সত্যি সত্যি। আমি যদি যুগান্তর জন্য পাগলের মতো নাচ শিখতে পারি, তাহলে আমি বম্বের জন্য কেন পারবো না? কিন্তু আমি তো আমার ওই কলকাতার একটা টান, বারে বারে ফেরত চলে আসা, একটু টাকা হলেই ও চল চল বাড়ি চল 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 বাড়ি চল ড্রাইভার কি, একটু টাকা একদম হোমসিক, হ্যাঁ, কিচ্ছু একটু করার টাকা নেই। হলেই হলো ব্যাস। এত বাবা, এত টাকা, 5 লক্ষ টাকা মাসে? ওরে বাবা, এত টাকা লাগবে না, চল 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 চল, প্রজেক্ট শেষ কর, প্রজেক্ট শেষ কর, বাড়ি যাবো। কে ভাববে আপনার মতো করে? এরম ভাবার লোক আছে এখন? কেউ নেই। না না, যত তুমি বাড়াবে খরচ, না যত তোমার লোভ এমন জিনিস না, তোমাকে শেষ করে দেবে জীবনে, জানো তো, একদম শেষ করে দেবে জীবনে, মানে ভয়ানক ক্ষতিকারক জিনিস। মানে এত ভালো ভালো কাজ করেছেন আপনি বম্বেতে। একটা সিরিয়াল আমার খুব প্রিয় ছিল, কস্তুরি। কস্তুরি বলে একটা সিরিয়াল করেছিলাম, খুব প্রিয় ছিল। তারপরে আগলে জনম মোহে বিটিয়া হি কিছু করেছিলাম। ওটা আমি দেখেছি। কস্তুরিটা খুব সুন্দর ছিল, এখনো নিশ্চয়ই কোথাও দেখা যায়। কলকাতা একটা সিরিজ আমার খুব প্রিয় ছিল, ইঙ্গিত। ওটা আমার খুব মানে মনপসন্দ একটা জিনিস ছিল আর কি, ভাল লাগতো বেশ। তারপর আমি অঞ্জনের প্রচুর শর্ট ফিল্মস করেছি, প্রচুর শর্ট হ্যাঁ ফিল্মস করেছি হ্যাঁ আমি হ্যাঁ। আর সব ইটিভি থেকে বড় সময়। ব্যাপার হলো দিদি, এখন ওটিটিতে যেরকম কাজ হয় সেই কাজগুলো আপনি বহু বছর আগেই শর্ট করে ফিল্ম ফেলেছেন। ওগুলো ছিল তখন আমাদের ওই জন্য। ধরনের যে মুভিগুলো হতো, শর্ট ফিল্মগুলো হতো, সেগুলোতে আপনাকে আমরা দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, শূন্যতার বুকে বলে একটা শর্ট ফিল্ম ছিল, না সরি, শূন্যতার জন্য। তারপরে আরেকটা, অনেক অভিনেত্রী, যেটা ঋতুপর্ণ করেছিল, অঞ্জনের প্রচুর শর্ট ফিল্ম, শেখর দাসের প্রচুর শর্ট ফিল্মস, পার্থর, এরম প্রচুর, মানে ওগুলো খুব মানে এনজয় করতাম। প্লাস তো ফিল্মগুলো ছোটোখাটো সাধারণ, মানে বাংলা পদান্তির মাঝে হেন তেন, শেখরের অনেক সিনেমা, অনেক বাংলা সিনেমা, ওই বাংলা সিনেমার জন্য চলে আসতাম আর কি। ওই একটুখানি কাজ দেবে কেউ, কেউ ডাকলেই চলে আসতাম। ভাষাটাকে মিস করতেন কোনো হয়তো। রকম সিরিয়াল, হ্যাঁ কতক্ষণ আর ভাল লাগে। তো তো ওই মানে প্রজেক্ট একটা ফিক্স করলাম, তারপর হলো, তারপর 6 মাস আগে থেকে তখন বললাম যে এবার 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এবার 5 তারিখ ওটাও তোমরা শেষ করো। দিদি, আপনি মুম্বাইতে ছিলেন, আমরা মুম্বাইয়ের ক্ষেত্রে কিন্তু কাস্টিং কাউচটা প্রচণ্ড শুনে থাকি, কখনো ফেস করেছেন? আমি তো দাউদের লোককেই ফেস করেছি। ল্যান্ডলাইনে ফোন করেছিল দুবাই যাওয়ার জন্য, প্রোগ্রামের জন্য। সে আমাকে বলল, আমি আমি আপনার ভাইজান। তাহলে আচ্ছা ভাইয়া, দুবাইয়ের প্রোগ্রাম। আলাম যাব না, আমি দুবাই নিয়ে যায়গা। কারণ আমি জানতাম দুবাইতে অদ্ভুত অদ্ভুত প্রোগ্রাম করে সবাই, এবং সে সম্বন্ধে আমার একটা মানে, যেহেতু বম্বেতে বহু বছর থেকেছি, আমার ধারণা একটা ছিল, দুবাই যায় যারা, সিঙ্গাপুর নিয়ে যায়, এসবগুলো একটু উল্টোপাল্টা প্রোগ্রাম আর কি। তো সেজন্য আমি কোনোদিন দুবাই যাইনি। না করলেন কিভাবে? মানে কোনো তার আফটার এফেক্ট কিছু হয়নি? হ্যাঁ, একটু হয়েছিল, কিন্তু আমি তো ভয় পাইনি। মানে ওরা আমার সাথে খারাপ ব্যবহার তো কখনো করেনি। ইনফ্যাক্ট ওনাদের নাম্বার আমার পুরনো ডায়েরিতে একটা ছিল, লেখাও ছিল, কারণ ল্যান্ডলাইনে তো ডায়েরি দেখেই তো ফোন করতে হতো ঘুরিয়ে ঘুরিয়ে। তো ওরাই ফোন করতেন, নম্বরও বলে দিয়েছিলেন। তো যাব না সেটাও তো বলতে হয়েছে আমাকে। তো আমার সুবিধা কী ছিল জানো তো, আমি কোথাও কিছুতে যেতাম না। এবার ধরো তুমি একটা গিফট নিলে না, তুমি কোনো এক্সপেন্সিভ কেন, তুমি সাধারণ একটা কিছু নিলে না কারোর থেকে, যে মুহূর্তে তুমি কোথাও থেকে কিছু নেবে না, একটু ফুল ছাড়া, একটা মানে চকলেট ছাড়া, তখন তোমাকে কেউ পাকে ফেলতে পারবে না। আপনার দায়ও নেই কোনো? দেখো, একটা খুব সিম্পল সলিউশন আছে জীবনে, সেটা হচ্ছে যদি কারোর থেকে কখনো কোনো ফেভার না নাও, কোনো জিনিসপত্র, দামি কম দামি, এই গাড়ি এ বাড়ি, গয়না, ডায়মন্ড রিংস, যদি এসব কখনো কারোর থেকে কিছু না নাও না, তাহলে কিন্তু কোনো দিন তোমার ঘাড় মাথা কোথাও বিকিয়ে থাকবে না, কেউ তোমাকে জালে ফাঁসাতে পারবে না।
একটা চক্র কাজ করে অনেক সময়, আমি অনেকের কাছ থেকে শুনেছি, যে মানুষকে বিপদে ফেলার জন্য। ফেস করেছেন? সেগুলো তো খুব সহজ বোঝা। যারা বোঝে না বলে, তারা অ্যাকচুয়ালি বোঝে, বলে যে আমি বুঝতে পারিনি। হয় নাকি কখনো? আমি তখন বম্বেতেই কাজ করি। মহাভারতের শুটিংয়ের মানে যখন হয়তো ধরো আধবেলা ছুটি বা পরের দিন আমার ছুটি থাকবে, আমি ওই আধবেলার মধ্যেই কলকাতা ফেরত চলে আসতাম। কখনো সখনো হয়তো আমাকে মানে আমি সপ্তাহে 3 দিন তো ব্যাক করতামই কলকাতায়। ওরা জানতাম আমি ভ্যাঁ করে কেঁদে দেবো, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। তো ওরা এ মোটিকো ছোড় দে মোটিকো ছোড় দে এরম করতো। তো আমি যখন হোটেলে ফিরতাম, মানে ফিরতাম যখন সি প্রিন্সেসে, তখন আমি গুচ্ছ গুচ্ছ এরকম লিস্ট পেতাম। এই লোকটা ফোন করেছে, সেই লোকটা ইনভাইট করেছে, ওই লোকটা, ওদের একটা স্লিপ থাকতো, তার মধ্যে দেওয়া থাকতো। তো আমি কোনোদিনই কাউকে ফোন করতে পারতাম না, কারণ সেটা রাত 10টা বেজে যেত। আমি ভোর 5টার সময় সাউথ মানে আবার এ তোমার ফিল্ম সিটিতে পৌঁছাতাম। তো আর বাড়িতে মানে হোটেলটা ফিরতে ফিরতে আমার রাত 9টা 10টা বেজে যেত, 9টা তো বাজতই। তো তখন আমি কাকে ফোন করব? আর আমাদের বাড়িতে কিছু অদ্ভুত নিয়ম আছে, মানে রাত 9টার পরে কাউকে ফোন করা যায়, এটা যায় না। তো কিন্তু ছিল। এইসব নিয়ম হ্যাঁ, টিয়ম ছিল। এবার তা সত্ত্বেও কোনো একদিন সময় সুযোগ হয়েছিল যেখানে একজন খুব নামকরা ভদ্রলোক আমাকে ডেকেছিলেন। তখন ভার্সোভার কাছে একটা লিংক রোড মাত্র চালু হয়েছে। সেই লিংক রোডে একটা ফ্ল্যাটে তারা কোনো একটা পার্টি রেখেছেন। তো খুব নামকরা লোক, মানে নাম বলে তুমি ঠাস করে এক্ষুনি পড়ে যাবে। মানে সেরম একটা ডিরেক্টর প্রডিউসার যখন তার ফ্ল্যাটের পার্টিতে ডাকে আমাকে, মানে আমি তো প্রায় মানে মানে ঠাস করে মানে পড়েই যাচ্ছি আর কি। আমি ঠিক আছে যাই, তখন তো নিজেই গাড়ি চালাতাম। তো গেছি, এবার গিয়ে ঢুকে দেখছি দুটো ছোট ছোট ঘর, তাতে পুরোটা দুটো বা তিনটে হোয়াটএভার, আমি অত আর মনে নেই, বাট ছোট ছোট 2-3টে ঘর, একটা ফ্ল্যাট, তাতে সম্পূর্ণ লাল রঙের আলো, সারা ফ্ল্যাটটা ভর্তি হচ্ছে লাল আলোয়, এবং অন্ধকার, কাউকে কিছু দেখা যাচ্ছে না, কে কি করছে। 2 সেকেন্ড ঢুকে চোখটা ধাতস্থ করে বুঝতে পারলাম যে শুধু ধোঁয়া, আর কিছু নেই ফ্ল্যাটের মধ্যে, ধোঁয়া আর ড্রিঙ্কস। আমি তখন ভাবছি যে আমি এটা কোথায় এসে পড়লাম, কি ভুল, মানে আমি তো, আমাকে যারা দরজাটা খুলে ঢুকতে দিলেন তিনিই তো আমায় ডেকেছেন, এনারা বড় লোক। তারপরে আমি গিয়ে খানিকক্ষণ থেকে তো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বললাম এটা কোথায় এসে পড়েছি। তারপরে আমি ওনাকে জাস্ট 2-5 মিনিট থেকে তারপরে ওনাকে বললাম যে এবার আমাকে, কাল তো ভোরবেলা আমার কল আছে, 5টার সময় আমি মানে ফিল্ম সিটি পৌঁছোই, বুঝতে পারো আমি 4:15 থেকে বেরিয়ে যাই সি প্রিন্সেসে। তারপর কোনি আন্টিকে তুলি, হেয়ার ড্রেসার কোনি আন্টিকে পিক আপ করে আমি যাই। সো আই কেম ব্যাক দ্যাট ইভিনিং। আমি তো তারপরে আবার যেতে পারতাম। আপনি তো বুঝে গেলেন একবারেই। আমি তো বুঝে গেলাম যে জায়গাটা, যে অ্যাম্বিয়েন্সটার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো, সেটা আমার ভালো লাগলো না, আমি যাব না ওখানে আর। কারণ ওখানে গেলে আমাকে কি করতে হবে, আমি যুগলে যুগলে যা দেখছিলাম, তাতে আমি বুঝতে পারলাম যে আমাকে এগুলোর মধ্যেই ঢুকতে হবে। সো আমি সেটা করিনি। তো তুমি বলতেই পারো যে আমার ক্যারিয়ার হবে কোথা থেকে, নাম যশ হবে কোথা থেকে। আমি বলছি না যে যা মানে সবাইকেই এই পদ্ধতি দিয়েই যেতে হয়েছে জীবনে। আমি একটা মানে কেন আমি সুশান্তের বেলায় এত সেন্সিটিভ হয়ে গেছিলাম, কারণ বাইরে থেকে আসা যারা বম্বেতে থাকে, তাদের যে একটা অদ্ভুত ইনসিকিউরিটি, একটা অদ্ভুত কষ্ট, লড়াই করতে হয় কিভাবে, সেটা আমি তখন ফেস করেছি। আমার কলিগদের আমি দেখেছি, কয়েকজন বন্ধুদেরও আমি দেখেছি যারা পশ্চিমবঙ্গতে গেছে, বড়লোকের ছেলে, গিয়ে শেষে আর কিছু করতে পারছে না, গাড়ি বেচে দিচ্ছে, এই বেচে দিচ্ছে, ওই করে দিচ্ছে, মানে বাবার টাকা ধ্বংস, কোথাও কোনো কাজ পাচ্ছে না। তো মানে সে কিন্তু কলকাতায় একটা কাজ করে গেছে, আমার ওই 3টে সিরিজের মধ্যে সে একটা পাঠ করেছিল, সেই জন্য আমি ওকে চিনতাম, অবাঙালি ছেলেটি।
তো আমি ওদের দেখেছি, আমি ওখানে স্ট্রাগল লাইফটা দেখেছি। এবার সেখানে তুমি কোনটা করবে কোনটা করবে না, কতটা তুমি নাম করতে চাও, তার উপর ডিপেন্ড করছে। আমার বাড়িতে যখন আমি আমার হোটেলে আছি, সেই সময়টা আমার বোনরাও গেছিল কয়েকটা দিনের জন্য সবাই মিলে। তো আমরা তো 2 বোন গেছিলো, আমি একা, তো 3টে, অত বড় একটা বিশাল বেড। তা আমার তো একটা বেড ফিক্সই ছিল, মানে আমার 2 বছরের হোটেলটা সেন্ট প্রিন্সেসে বুকই ছিল রুমটা। মানে আমি চলে আসলে রুমটা ছাড়া হতো না আর কি। একটা টেবিল মেবিল দিয়ে পুরো একটা আলাদা সেট আপ, একটা বেডরুম কাম স্মল ইউনিট। তো সেখানে তখন 2টো এরকম ঘটনা আছে। একজন ভদ্রমহিলা, খুবই নামকরা বাঙালি, এবার তিনি ওখানে তখনই খুবই নামকরা একজন অভিনেত্রী। তো তিনি আমাকে দেখা করতে আসলেন। তো প্রথম 2 দিন 3 ফোন করেছেন। আমি কথাবার্তা শুনিয়ে বুঝেছি একটু ঘোরালো লাগছে, গণ্ডগোলে লাগছে। যা যা বলছেন সেগুলো আমার পক্ষে সুবিধা হবে না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে একবার আসুন বাড়িতে। She didn't understand that was a trap for her. মানে আমি এতটাই মেজাজি ছিলাম চিরকালই। তো তিনি এসেছেন, তখন আমার একটা ছোট, যেহেতু আমি 1-2 বছর থাকছি ওখানে, তা আমার এইটুকু একটা টেপ রেকর্ডার ছিল, তার ওপরে একটা সাদা নেটের ঢাকনা ছিল। তো ওটা ঢাকা দেওয়া থাকতো, যেরকম মধ্যবিত্ত বাঙালি পরিবারে থাকে, একটা টেপ রেকর্ডার থাকে সঙ্গে, ঢাকনা দেওয়া থাকে সাদা নেটের, সেটা ছিল। এবার উনি ঘরে ঢোকার আগে আমি আমার বোনগুলোর সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম যেটা করব। আসুন আসুন, বসুন বসুন, কি খাবেন টাবেন, এসব করে টেপ রেকর্ডারটা আগে অন করে রেখেছি। উনি এসেছেন, উনি এসে ওনার বক্তব্য রেখেছেন যে তোমার অনেক টাকা হবে, তোমার অনেক কিছু হবে, এখানে এখানে আমার সঙ্গে যেতে হবে, ওখানে প্রাইভেট রুমস আছে, কিছুই না, মানে তুমি ডায়মন্ড নেকলেস চাও কি চাও না চাও, তুমি কত লক্ষ টাকা চাও বলো, জাস্ট কয়েক ঘন্টার কাজ তোমার, 2 ঘন্টা ম্যাক্সিমাম। আমার একজন, আমরা ফাজলামি করতাম আর কি, আমার একজন কলকাতার বান্ধবী, মানে বান্ধবীকে আমার মানে ফ্রেটার্নিটিরই আর কি, সে আমাকে বললো, রূপা কি হইলটা কি তাতে, ধুয়ে ফেলা আইবা, মার মধ্যে তুই বাজে কথা বলছো আমাকে। বললো ভালো করে স্নান করে নিবা, গঙ্গা জলে স্নান করে নিবা, বুঝলা, কিছু হইব না। তুমি এটা কি বলছো আমাকে? না জানি তো, মস্করা করতেছি তোমার সঙ্গে, তুমি সিরিয়াসলি মানে নিচ্ছ কেন, হ্যাঁ নিতেছ কেন। তো মানে আমি পুরোটা রেকর্ডিং করার পরে আস্তে করে ওই চাদরটা ওনার সামনে তুললাম, কাভারটা তুললাম, তুলে বললাম, দিদি আপনি যে এসেছেন আমার বাড়িতে, আমাদের রুমে, আমার হোটেলে দেখা করতে, তার জন্য অশেষ ধন্যবাদ। আপনার এই অফারটা আমার ভীষণ, মানে সারা জীবন ভুলবো না আমি। এই যে টেপ রেকর্ডারটার মধ্যে কাটাক করে বন্ধ করলাম, কারণ এই আপনার কথাগুলো সব রেকর্ড করে রইল, আর যদি আমার ত্রিসীমানায় আপনাকে কোনোদিন দেখি, তাহলে এই টেপটা আমি থানায় দিয়ে দেবো। আসুন। তিনি এবং তেনার সাগরেদ একজন মহিলা, এরম সেরম চেহারা, পুরো মাসি টাইপ, থতমথকে প্রায় দৌড়ে পালিয়ে গেলেন ঘর থেকে। সাইড এফেক্ট, আর একটা বড় সাইড এফেক্ট, সারা 7-8টা ছবি লুজ করে গেলাম। বাড়িতে একজন বিশাল, মানে সিনেমাটার নাম বলে তুমি এখনই হাঁ করে তাকিয়ে থাকবে, এই সিনেমাটা আপনি ছেড়ে দিয়েছিলেন, বলা যাবে না নামটা বলা যাবে না, কারণ সেই সিনেমাটা একজন অ্যাক্টিং করেছেন না, খুব নাম করা সিনেমা, হিন্দি সিনেমা। এসেছে সে প্রডিউসার, একটা বুড়ো একটা বাবার বয়সী লোক, সে এসেছে, তিনি এসে এরকম টেবিলটা, আমার তো ফিক্সড রুম, টেবিলটার মধ্যে এতগুলো টাকা রেখেছে। এবার তো প্যাকেটটা আমি তো আর বুঝতে পারছি না ওর মধ্যে 100 টাকার নোট না 500 টাকার নোটটা কিসের নোট, তো এতখানি একটা বান্ডিল। তো বললেন 40,000 টাকা আছে ওর মধ্যে। 40,000 টাকা, মানে আমি তো মানে ঘাবড়েই গেছি আর কি, সাইনিং অ্যামাউন্ট। তখনকার দিনে 40,000 টাকা আমাকে সাইনিং অ্যামাউন্ট দিতে এসছে আমার এই গোল ডাইনিং টেবিলটা, স্পেশাল একটা টেবিল, তার মধ্যে বসে বললাম চা খাবেন, कॉफ़ी, तो शाम को कोई चाय कॉफ़ी पीता है, तो नहीं नहीं आपको
जो पसंद है, कोल्ड ड्रिंक। हालांकि बाकी कुछ तो यहाँ पे मिलता नहीं है। तो बोलो अच्छा ठीक है कोई बात नहीं। तो आरो जार ऑफर टफर दवार, आपको बस मेरे साथ रहना पड़ेगा, आपको हम फ्लैट दे देंगे। अब मेरा ही आपको 2-3 फिल्म लगातार चलेगा। हीरोइन बेस्ड फिल्म है, সত্যি হিরোইন বেস্ট ফিল্ম, সত্যি হিরোইন বেস্ট ফিল্ম এবং জিতেন্দ্রের সঙ্গে। আমি তো মানে তাকিয়ে থাকলাম খানিক্ষণ মুখের দিকে। মেজাজ তো চিরকালই খুব এরকম বেরিয়ে আছে শিং দুখানা সব দরকার। ताकि থেকে बोललाम যে एक आदमी और औरत के साथ 3-4 किस्म का रिश्ता होता है। माँ बेटे का हो सकता है, भाई बहन का हो सकता है। आपको देख के बस मुझे अपने पिताजी की याद आ रही है। आप अभी यहाँ से चले जाइए और इसको उठा लीजिए। उठेगी, दरजाटा खुले दिलाम, बललाम दोबारा यहाँ पे अगर दिख गया आप तो ख़त्म करके छोड़ूंगी। मैं बंगालन हूँ, आप बहुत बड़ी गलती कर रहे हो, इंडस्ट्री में आपको इसको भुगतना पड़ेगा। আলাম বিল ইউ লিভ নাও। দেন 3-4টে অ্যাবিউজিভ ভালো গালাগালি দিতে পারতাম আমি, এখনো পারি, খুব দরকার। তখন খুব ভালো দিতে, আরও বেশি দিতাম আর কি। আমার বন্ধুরা তো আঙুলি করে করে মুখস্থ করিয়েছিল আমাকে, আমার বন্ধুরা কুলিগসরা। এই বল, বাড়িতে তো প্র্যাকটিস ছিল না, মা তো আমার জাটা নিয়ে, আমার হাজব্যান্ড আমাকে প্র্যাকটিস করিয়েছে। আমি সেগুলো সব যা যা শিখেছিলাম সব বড় করে বলে দিলাম। বললাম যে আবি নিকল যাই আছে, আবি তুরন্ত ইসি ওয়াক্ত। তারপর তো দরজা বন্ধ করে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছি বসে, কেঁদে কেটে তারপর রেণু ভাবিকে ফোন করেছি। রেণু ভাবি হোটেল থেকে তো রেণু ভাবিকে ফোন করেছি, বাড়িতে রেণু ভাবি উল্টো দিকেই বাড়ি। भाभी ऐसा हो रहा है, भाभी वैसा हो रहा है, भाभी ये लोग आए, ऐसा ऐसा बोल के गए, मेरा करियर ख़त्म कर देगा, ये हुआ वो हुआ। बोले रूपा आप जल्दी आ जाओ, मैं गाड़ी भेजती हूँ। আর রাস্তার এপার থেকে ওপার আমাকে গাড়ি করেই যেতে হতো, কারণ আমাকে ওইটুকু হাঁটতে দিত না। সি প্রিন্সেস হোটেল আর বিরাজপুরা বাড়ির উল্টো দিকে, অ্যাকচুয়ালি দুটো गेट आमने सामने, हाঁটতে দিত না। बोला अभी गाड़ी भेजते हो, आप जल्दी आओ, मैं घर पे हूँ, चलो मेरे साथ आ जाओ, डिनर करोगे। तो गए, ওরা তো সবাই একসঙ্গে ডিনার করে। কেঁদে কেটে जो भाभी जी क्या कर दिया मैंने, ये सब क्या, कैसे ये सब झेलेंगे। बोला आप चिंता ही मत करो, आपको जैसा जो भी हो आप बस लड़ लो, और कुछ भी होगा मुझे बोलना, मन खराब नहीं करना। सो আমি অনেক লুজ করে গেছি, অনেক কিছু তার জন্য। তবে আমি জানো তো বিশ্বাস করি আমার কপালে যেটুকু আছে আমি সেটুকুই পাবো। আমি হয়তো একটা ফিল্মই পেতাম, তারপর উনি হয়তো আমাকে ছুঁড়ে গার্বেজেই ফেলে দিতেন। তুমি অনেক কিছু হারিয়ে ফেলতে। ফ্ল্যাট দেবেন, একটা মারুতি গাড়ি, মানে একটা ভালো গাড়ি দেবেন, তারপরে মাসে মাসে টাকা দেবেন, তারপর 3-4খানা সিনেমা দেবেন, তারপরে ওখানে ওটা অ্যাডভান্স মানি দিয়ে যাচ্ছেন। যা আমি বাবার জন্মে চোখে দেখিনি কোনদিন 40,000 টাকা একসঙ্গে। তো আমাকে তো এগুলোর জন্য আমাকে নিজে মনে অনেক মানে শক্ত হতে হয়েছে, আবার অনেক কষ্ট পেতে হয়েছে, সংবরণ করতে হচ্ছে লোভ। তারপরে যখন রোজগার করছে তখন যথেচ্ছাচার, মানে যা ইচ্ছা কিনেছি। একদিনে গিয়ে ধর 25,000 টাকা চলে গেলাম একটা বড় দোকানে। ওই যে রাগগুলো ছিল, ওই ফ্রাস্ট্রেশনগুলো ওইভাবে বের করেছে। ফ্রাস্ট্রেশনগুলো ছিল যে আমার টাকা ছিল না বলে তোমরা আমাকে লোভ দেখাতে। আমি বছরে একদিন করে যেতাম, গিয়ে 25,000, 30,000, 40,000 টাকার জামা কাপড় কিনে নিয়ে চলে আসতাম। একবার দোকানে ঢুকলাম, পট 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 করে পিক আপ, জাস্ট এটা 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 এই সিনেমায় পড়বো। আর নিজে জামা পড়তাম সব সিনেমায় বাংলাতে, যে ওইটা শোধ তুলতাম নিজের উপরে আর কি। যে আমার অভাব ছিল বলে তোমরা, আমি বড় লোক বাপের মেয়ে নই বলে আমি একটা বড় দামি গাড়ি করে চড়ি না বলে, আমি এটা কলকাতার মতো জায়গা থেকে এসেছি, ভালো হিন্দি বলতে পারি না, বা তোমাদের মতো ধোপদুরস্ত সাজগোজ করতে পারি না, দামি ব্যাগ নিয়ে ঘুরতে পারি না, দামি বড় লোক কিছু নই, পেছনে একটা বড় পিলার নেই বাপ মা, তাই জন্য তোমরা আমাকে এসব অফার করতে পারছো। তো তার রাগটা আমার ছিল সারা জীবন, সেই রাগটা আমি পুষেওছি ভেতরে ভেতরে। মানে জীবনটা অত সহজ ছিল না। দূর থেকে দেখে আমাদের যেরকম মনে হতো যে একদম পিকচার পারফেক্ট একটা লাইফ, নট অলওয়েজ। দেখো জীবন বেশিরভাগ লোকের ক্ষেত্রেই বলবো সহজ থাকে না। প্রত্যেকটি মানুষের তার মতন করে তার সমস্যা থাকে, তার সমস্যাটা তার কাছে অনেক বড় মনে হয় সেই সময়।
অন্য লোকের কাছ থেকে সে পার্সপেক্টিভে অন্য পার্সপেক্টিভ থেকে দেখলে সেই সমস্যাটা অনেক সময় তার কাছে মনে হবে এটা আবার কি একটা প্রবলেম, তাই নিয়ে এত কান্নাকাটি করছে। বাট এভরিবডিজ প্রবলেম ইজ আ প্রবলেম ফর দেম। এবার সেটাকে নিয়ে আমি কতটা অবধি ব্রুট করব, ফ্যান্টাসাইজ করব, বা সেটা আমি কতটা অবধি আমি সেটাকে ভাববো আমার দুর্ভাগ্য বা হেন তেন, সেটা একটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে যে আমি কতদিন, মানে তুমি এসব কথা প্রশ্ন করছো বলে আমি এসব কথা বলছি, আমার সারাদিন এসব কোনো কথা মনেই পড়ে না। পুরনো কথা তুলে সত্যিই কোনো লাভ হয় না, কিন্তু আপনাকে জানতে গেলে, আপনাকে বুঝতে গেলে একটু তো পুরনো কথাও বুঝতে হবে, সে নালে তো বটেই, আমরা হ্যাঁ। মানুষ রূপা গাঙ্গুলিকে পুরোটা বুঝে উঠতে পারবো না। এই জেদগুলোকে দিদি আপনার এই দুরন্ত সব অভিনয়ের মধ্যে দিয়েও প্রকাশ পেয়েছে, নিজেকে প্রমাণ করার চেষ্টাটা। আমি আসলে ওই রকম, মানে ধরো একটা মজার ঘটনা, একটা খুব মজার সিরিয়াল, তো সেখানে আমার খুব পছন্দের সিরিয়াল, তো সেখানে এবার আগের সিনটা এরকম গেছে যে খুব ইমোশনাল একটা সিন, যেখানে গলার শেষ হাড়টা খুলে আমি আমার মেয়ের বরের চিকিৎসায় দিয়ে দিলাম, ঠিক আছে। পরের দিনই সিন নিয়ে এসছে, বা তার পরের দিনই সিন নিয়ে এসছে প্রতিবেশী বা আত্মীয় পরিজনে কারো একটা বিয়ে, তাতে আমি অনেক বড় গয়না পরে বসে আছি। আলম ये हम कैसे पहने, आपने 3 दिन पहले मुझसे सीन करवाया कि मेरा लास्ट सोने का जो धागा था मेरे गले में वो मैं खोल के दे रही हूँ, मैं कैसे, कहाँ से मिला मुझे ये, तो आप बोलो ये सीन ऐड करो कि ये इमिटेशन सेट है, ऐड करो, नहीं तो एक सीन ऐड करो कि मेरे ननद ने, मेरी जान ने, मेरे किसी ने, गिफ्ट किया है। परिवार के किसी ने पहनने के लिए दिया है। अच्छा। शादी में जा रहे हो आप, खाली गले में कैसे जाओगे, आप पहनो, ये तो हो ही सकता है, हाँ, ये कर दो, नहीं तो मैं तो नहीं पहनूंगी, वही लाल धागा पहन के ही जाऊंगी, नहीं तो नहीं पहनूंगी। মানলামই না। সব অনেক ইপিরা সব ঘুরে 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 বেড়াচ্ছেন, दीदी को राजी नहीं करा पा रहे, ये नहीं गहने पहनेगी। তবে আমাদের শর্ট ছিল, আমার মনে আছে ওই বাড়িটা একটা বিশাল বড় এরকম সিঁড়ি ছিল। উত্তম কুমার সুচিত্রা সেনের একটা গল্প ছিল, একটা উত্তম কুমার ফ্লোরে ছিলেন, সুচিত্রা সেন এরকম কটকট কটকট করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন, সিনেমাটার নাম আমার মনে নেই। তো উত্তম কুমার বলেছিলেন নিজের বাড়ির সিঁড়ির দিকে কেউ তাকিয়ে নাবে না। গল্পটা আমাদের একজন খুব ভালো অ্যাক্টর আছেন বিডিজি, তিনি আমাকে বলেছিলেন, তারপর থেকে আমার সেটা মাথায় ঢুকে গেছে। ওরা এখন ট্রেন ফিক্স করছে, আমি শুধু, আর সিঁড়িটা এরকম ঘোরানো, মানে একদিকে সরে যাচ্ছে একদিকে মোটা যাচ্ছে, আর আমাকে যাকে একটা ঘটনা ঘটেছে ভয়ানক, তো তার দিকে তাকিয়ে আমাকে নামতে হবে দোতলা থেকে। সো বাই দ্য টাইম ওরা লাইট আর ক্যামেরা সেট করছে, আমি প্রায় 20-25 বার উঠে নেমে গেছি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে তো, নালে তো হোঁচট খাওয়ার ভয় কারণ থাকবে। এক তো ওরা আমাকে ফোকাসে ধরবে, 2-3টে ক্যামেরা রেখেছে, একটা যে এখানে টাইট ধরে রেখেছে, তো কনস্ট্যান্টলি, আর ক্যামেরাম্যানগুলো পাগল হয়ে গেছে খুশিতে যে দিদি 15 বার 20 বার নামছে আর উঠছে। সো এগুলোর মধ্যে আমি একটা মজা পেয়েছি, সেই জন্য আমার সংখ্যা কাজের খুব কম। আমি যে বিশাল নাম করা কেউ হতে পেরেছি তা নয়, না দিদি, অনেক নাম কিন্তু করা আমি হতে পেরেছেন। যে কাজটুকু করেছি সেই কাজটুকু আমাকে সেই সময়টুকুর জন্য বা পরেও আমাকে খুব আনন্দ দিয়েছে। এটার কোথাও একটা মানসিক শান্তি কিন্তু কাজ করে, স্যাটিসফ্যাকশন কাজ করে, যে আমি যে কাজগুলো করেছি পারফেক্ট করেছি। সেইটুকুই, মানে আমার জীবনের, মানে লাইফের মোটোটাই তাই। আমি বাসনটাও যখন মাজি আমি ঠিক ওই রকম করেই মাজি, ওটাও যেন মানে আমার থেকে বেটার, আর ওই সময় ওই বাসনটা আর কেউ মাজতে পারবে না আর কি। 3 দিনে ঘোড়ায় চড়া শিখেছিলেন? হ্যাঁ। কিভাবে সম্ভব এটা? মানে আমি যখন শুনলাম আপনার এই ইনসিডেন্টটার কথা, আমি অবাক হয়ে গেছিলাম। 3 দিনে? 3 দিনে আমাদের 3টে দিনই মাত্র ছুটি ছিল। তো ফিল্ম সিটিতেই শুটিং হচ্ছিল চন্দ্রকান্তা বলে সিরিয়ালটার, তো সেখানে আমার একটা ঘোড়া চড়ার অনেক সিন ছিল। তো সেখানে আমাকে ওই এত বড় টুল দিয়ে সে টুলে উঠে আমাকে তখন ঘোড়ায় বসতে হচ্ছে। তো সেই স্টুডিওর মানে শুটিংয়ের ঘোড়া, তো আমি তো টুলে উঠে বসেছি। এমনি আমি ভয় কিছুতেই পাই না,
কিন্তু ডিরেক্টর ওখানে যথারীতি, মানে মহাভারতও হয়েছে এটা, রসগোল্লা খানে वाली बंगाली क्या हिंदी बोलेगी, দুটো হিন্দি ভুল হলেই বলতো। তো আমি তো জানি না, না হিন্দি ওটা আমার এমন ভাষা নয়। হিন্দি এমন শিখলেন যে মানে অনেক হিন্দি ভাষীর থেকে ভালো হিন্দি বলেন এখন। তারপর ওখানে চন্দ্রকান্তা তো একই জিনিস, अरे बंगालन अभी घोड़े पे चढ़ेगी, अरे अरे सवारी होगी घोड़े पे, अरे लाओ लाओ टूल लाओ टेबिल लाओ, चढ़ाओ मैडम जी को। মস্তি হচ্ছে, কিন্তু আমার কেউ সিরিয়াসলি পেছনে লাগছে না, মানে আমি না হলে অন্য কেউ হলে তাই বলতো হয়তো, হই হই করে যেরকম ফ্লোরে চলে আর কি, তো চলছে। বললাম ঠিক আছে, তোমরা আমার পেছনে লাগছো বাঙালি, হ্যাঁ। তারপরে একদিন ঠিক আছে দাঁড়া, জানি পরপর 3টে দিন ছুটি ছিল, যে কোনো কারণে, আমার কারণটা মনে নেই। তো আমি বারসোয়ায় খোঁজ করলাম সঙ্গে সঙ্গে, ওখানে কাজ কিসকা ঘোड़ा है, कहाँ से मिलता है, क्या क्या यहाँ पे ट्रेनिंग का क्या सुविधाएं हैं, খোঁজ খবর করে বারসোয়া লেডি নাম্বার 2 প্রকাশ করে সেই প্যাকআপের পরে চলে গেছি ভদ্রমহিলার কাছে। ওনার অনেকগুলো ঘোড়া, 3-4টে না কটা ঘোড়া ছিল ওনার, 5টা হবে আর। বললাম बस चलो कल सुबह से आने वाले आप। बोले आइए, हम दिन भर घोड़ा चढ़ेंगे, आप एक पैकेज बना दो मेरे लिए, मुझे गैलप तक सीखना है, 3 ही दिन हाथ में है मेरे, अब जितने घंटे बोलेंगे मैं करूँगी। ভোরবেলা থেকে শুরু হয়ে যেতাম, কখনো বার্সোবা রাস্তায় চলছি, কখনো বার্সোবা বিচটায় চড়ছি, ওনার বাড়িটাও বার্সোবায়, 3টে ঘোড়াতেই প্র্যাকটিস, সে মানে দেখার মতন। আর উনি পাশে একটা ঘোড়া নিয়ে চলতেন আমার সঙ্গে, উনি আমাকে একটা ঘোড়া দিতেন। তো সেই করে করে 3 দিনে, আর তৃতীয় চতুর্থ দিনে শুটিংয়ে এসেছি, ওই একই শুটিং একই স্পটে, ওই বিশাল একটা মাঠের সামনে আরেকটা সিকোয়েন্স, আরেকটা শট। তাহলাম ঠিক আছে, আমি লাও, আর কিচ্ছু বলিনি, আমি চুপ করে বসে আছি। জানি তো আমি তখন ঘোড়া চলা, নাবা, ওঠা সব শিখে গেছি তখন। তো এবার টুল সাজিয়ে দিয়েছে, তাহলাম যে ये जरा अभी हटा ही दो, कोशिश करके देखते हैं। मैडम जी आपको तकलीफ होगी, कोशिश करते हैं ना, अगर तकलीफ होगी तो होगी, तब मांग लेंगे फिर से, इतना लंबा टूल नहीं चाहिए अभी। টকাশ করে ঘোড়ার মধ্যে উঠে লাফিয়ে উঠে দুটো পায়ে লাগিয়ে ধরে নিয়ে রাশ টেনে নিয়ে, হ্যালো हम जरा चक्कर काट के आते हैं, आप लोग जरा लाइट वाइट सेट अप करो फाइनली। পুরো একদম ট্রট করতে করতে গ্যালাপ করতে করতে পুরো বিশাল মাঠ তো ফিল্ম সিটিতে, যেখানে বেসিক্যালি ঘোড়ার শটগুলো হয়, মহাভারতের ওখানে অনেকগুলো হয়েছিল। তো চলে গিয়ে ঘুরে, আরে क्या कर रही है। তখন যে স্যাটিসফ্যাকশনটা ও তখন যে ভালো লাগাটা, সবাইকে এরকম অবাক হতে দেখে, এটার কোনো এটা হচ্ছে তুলনা হবে না। বাঙালির জিদ, বুঝলে, বাঙালের জিদ, বাঙালের বাঙালের জিদ। বাঙালরা খুব জিদ্দি হয় কিন্তু, জানো তো, সত্যি ভীষণ খুব জেদি হয়। দিদি, আপনার এই জেদের জন্য আপনি মানে সিরিয়াল ছেড়েও দিয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে? হ্যাঁ ঘটেছে। আমি আসলে এক কথার মানুষ, আমাকে তুমি 5 রকম কথা বলে আমি মানতে পারি না। কারোর সম্বন্ধে কোনো রকম দোষারোপ না করেই বলতে পারি, আমাকে 5 রকম কথা বলো না, আমি বোকা নই, আমি এক কথার মানুষ। একটা সিস্টেম ফলো করি। আমি 8 মাস ধরে, ইয়েস বলবার আগে 8 মাস ধরে কথাবার্তা বলেছি, লিখিত একটা সিস্টেম নিয়েছি, একটা কাগজ পেয়েছি, যে কাগজের বেসিসে আমি বুঝতে পেরেছি ক্যারেক্টারটা এরম হবে, এরম সময় এরম হবে। এবার 2 দিন পর পরে যদি আমাকে বলো মানুষে না এটা খায়, আপনি একটু নেগেটিভ হয়ে যান, এটা খায়, লোকে এখন এটাই খাচ্ছে। আর আমরা সারা বহু বছর ধরে অভিনয় করছি, কোনটা কখন কি খায় তার উপর ডিপেন্ড করে, মানুষকে তুমি কি খাওয়াচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি কত খাওয়াবে, কি খাওয়াবে তার উপর ডিপেন্ড করছে তার রুচি কীরকম হতে থাকবে ধীরে ধীরে। তুমি যে যা খায় তুমি তাকে খাওয়াও না বস, আমাকেই বিরিয়ানির মাংসটা হতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তুমি যে মাংস যে যাকে খাওয়াতে ইচ্ছা করে খাওয়াও, আমি নই। একদম বদলে গেল চরিত্রটা, তাই তো? পাল্টে গেল চরিত্রটা, পুরোটাই পাল্টে গেল। হঠাৎ করে একদিন বলে
কি শাশুড়ির গলার চেনটা ড্রেন দিয়ে ফেলে দাও, তো চুরি করতে বলেছিল প্রথমে। তো বললাম চুরি মানে আবার চুরি করবো কি? বলে নেই, চুরি করলে তো মুশকিল হয়ে যায়, না তো ড্রেন দিয়ে ফেলে দাও। ড্রেন দিয়ে ফেলে দেবে, আবার ড্রেন থেকে খুঁড়ে পাবে। আবার একদিন বলে কিনা ছেলের বউ আমাকে থাপড় মারো। মানে কি যে বলছে, খাবার লুকোতে বলছে, এরকম একটা বড় টেবিল, তার তলাটা পুরো দেখা যাচ্ছে, সেখানে বলছে দেখো শাশুড়ি খেতে দিচ্ছে না বৌমাকে, তাই খাবারটা টেবিল তলা লুকিয়ে দাও। আলাম যদি লুকোতে বলো তাহলে এমন একটা জায়গায় আমাকে লুকোতে বলো যেটা ওরা খুঁজে পাবে না রাত্রেবেলা। মানে আমাকে যদি তুমি খারাপ ক্যারেক্টার করাতে চাও, মানে আমি কিন্তু নেগেটিভ ক্যারেক্টারের বিপক্ষে নই। মানে আমি খুব আনন্দের সঙ্গে বেশ্যার ক্যারেক্টার করেছিলাম, গণদেবতা করেছিলাম, তার আগে পরে আরেকটা করেছিলাম যেখানে একটা প্রস্টিটিউট মেয়ের অভিনয় করেছিলাম, যেখানে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে করেছিলাম, বিকজ ইটস ক্যারেক্টার ফর মি। আমাকে তুমি চোর দাও, তুমি ডাকাত দাও, তুমি সিরিয়াল কিলার দাও, আমাকে তুমি শয়তান মহিলা দাও, বাট আমাকে একটা লজিক দাও, সে শয়তান হলো কেন তার একটা কারণ দাও। আর সে যদি বাই ক্যারেক্টার শয়তান হয় সেটা তাহলে আমাকে বলো, যদি বাই ক্যারেক্টার শয়তান তাকে তো দেখতে অন্যরকম হবে। একটা ক্যারেক্টার শয়তান, তার তো হাবভাবই অন্যরকম হবে। সে যখন হাসবে সে অন্যরকমভাবে মুচকি হাসবে, আর যখন সে নিজের মতো হাসবে তখন তার অন্য ক্রুর একটা হাসি বেরোবে। আরে তবে না একটা ক্যারেক্টার হলো। প্রথম দিকে সে ভারী মিষ্টি সৎ একটা আপরাইট মহিলা, পরে দুদিন পরে সে হঠাৎ একটা খারাপ শাশুড়ি হয়ে গেল, কোনো লজিক ছাড়া। আমাকে রাস্তায় লোকে ডেকে ডেকে বলছিল যে ক্যারেক্টারটা কিরকম সুন্দর ছিল, আপনাকে কি সুন্দর লাগছিল, হঠাৎ করে আপনি এরকম কেন হয়ে গেলেন। আমিও হয়ে যাই, এটা লিখে পাঠানো হচ্ছে রোজ। দিদি নতুন তো রঘু ডাকাতে কাজ করলেন, সেখানকার এক্সপিরিয়েন্স কেমন? করছি এখনো, চলছে কাজ? হ্যাঁ কয়েকদিন কাজ হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে আমার কাজ করে। দেব বলেছে বলে সিনেমাটা করছি। আমি তো অনেক আগে একবার বলেছিল ওরা একটা সিনেমা করার জন্য বলেছিল, তো বলেছিলাম যে দেখ আমি রাজনীতিতে তেমনভাবে জড়িয়ে আছি, এখন হঠাৎ সিনেমা করব আবার তোর সঙ্গে, তো মুশকিল হবে। তো অনেক করে বললো যে দিদি তুমি তো আমাকে জানোই, আমি সিনেমার সঙ্গে রাজনীতি গোলাই না। আর আমার সঙ্গে আসলে এমনিতেও দেবের একটা বহু বছর ধরে একটা ভীষণ মিষ্টি সম্পর্ক। মানে আমার ছেলে আসলে দেবকে খুব ভালোবাসে। গল্পটা তো সত্যিই খুব মজার একটা গল্প। আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আমাকে দেখতে একদম অন্যরকম লাগছে, চেনাই যাবে না। আমি বলেছি তো সাবটাইটেল ক্যাপশন দিতে হবে, এটা রূপা গাঙ্গুলি বলে চিনতে পারবে না লোকে, চেনাই যাবে না। কিন্তু খুবই আনন্দ হচ্ছে কাজ করে। নতুন কোনো কাজ নিয়ে আর কিছু নিয়ে ভাবছেন? কয়েকটা সিনেমার কাজের কথা হচ্ছে, আমি ঠিক জানি না কতদূর আমি সিনেমা করতে পারবো। আর আমি কারণ রাজনীতিটা মাথার মধ্যে পুরো একদম ঢুকে বসে আছে। 5.5 বছরের পার্লামেন্টে আমাকে যা শিখিয়েছে তা আমি নষ্ট হতে দিতে চাই না। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে আমার রাজ্যের জন্য কি ভালো হবে সেগুলো ভেবেছি। তো শুধু ব্যক্তিগত ভালো তো অনেক দিন ধরে করেছি, ব্যক্তিগত ভালোর জন্য যা করতে হয়েছে তা তো করেছি। সমাজের ভালোটা কি করে করা যায় তার একটা শেষ অবধি একটা বেঁচে থাকার একটা কারণ তো মানুষের চায়। আপনি দেবের কথা বললেন, আপনার প্রিয় মানুষদের মধ্যে আরেকজন মোদিজি, খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, কিরকম মানুষ উনি? আমি কিন্তু রাজনীতির কথা বলছি না দিদি, আমি মানুষ হিসেবে জানতে চাইছি। উনি খুব ভালো মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং ভীষণ ভালো। মানে ওনার চোখের দিকে তাকালে যারাই, মানে সব এমপিরাই ওনাকে খুব কাছ থেকে দেখতে পায়। আমরা কেউ স্পেশাল নই, তবে যেহেতু বিজেপির এমপিদের সঙ্গে উনি ওই সব মানে মাসে প্রত্যেকটা সেশনে বা পরপর 2-4টে সেশনের পরে অ্যাটলিস্ট নতুন যখন হয় তখন ওই 2-4টে জোন ধরে ভাগ করে উনি ডাকেন, তাদের মতামত, তাদের কি জানার এসব। আর তারপরে এমনিতে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে,
ওই কার্যকারিণী চলে বছরে একবার করে, তোর খুব বৈঠক হয়। তো সেখানে অনেক কিছু বলা যায় আর কি, মানে মোদিজিকেও অনেক কিছু বলা যায়, অমিতজিকেও অনেক কিছু বলা যায়, মানে বলতে ভয় লাগবে না আর কি। কোনো কাজের কথা আমি ওনাকে বলেছি আর উনি সেটা খেয়াল করেননি, এত ব্যস্ততার মধ্যেও। এরকম আজ পর্যন্ত কোনোদিন হয়নি 10 বছরে। আমি ওনাকে 8 বছর ধরে চিনি ভালো করে, কোনোদিন হয়নি। সামান্যতম মানে ঘটনা, সেগুলো বলছি না, বাট সামান্যতম ঘটনাও যদি আমি ওনাকে জানাই যে এটা হয়েছে এবং এটা আপনাকে শিগগিরই করতে হবে এবং আপনাকেই করতে হবে, আর কেউ করবার নেই, সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। ওনার সামনে বসে যদি কথা বলার কখনো সুযোগ পাও, দেখবে ভীষণ অনেস্ট একটা মানুষ। তো মিথ্যে কথা বলার চেষ্টা করো না। যদি কিছু জানতে চান উনি, আর যদি তুমি সে উত্তরটা না জানো, তাহলে হাত তুলে বলে দিও যে এটা তো জানি না, ये हम नहीं जानते, इसके बारे में पूरा अंदाजा नहीं है, এটা বলে দিও। বানিয়ে চানিয়ে উত্তর ওনাকে দিও না। সারা ভারতবর্ষ সম্বন্ধে কোনো জায়গা সম্বন্ধে কোনো কিছু ওনার জানতে বাকি নেই। উনি পদব্রজে ঘুরেছেন, ট্রেনে ঘুরেছেন সারা ভারত। ওনাকে ওনার চোখের সামনে আমি দেখেছি মিথ্যে কথা বলেছে বা বানিয়ে বলছে বা বড় বড় ভাষণ দিচ্ছে এমন লোক কে উনি কত তীক্ষ্ণ চোখে তাকিয়ে বকতে পারেন। উনি রেগে গেলে যে কি তার চোখ হয় সেটা আমার দেখা। সেটা আগত চোখ আমায় কখনো দেখতে হয়নি, কারণ আমি তো একদম পুরো মানে ক্যাবলা চিত্তি টাইপের, মানে সব সিম্পল আর কি, সব সোজা কথা, সব সোজা। তো ফলে উনি আমাকে কখনো বকেননি। ওই জোনাল মিটিংয়ে আমরা সবাই তখন গিয়ে বসেছি ওনার অফিসে, মানে ওনার বাড়ির অফিসটায়, সব নেতারা বসেছে। আমি তো সবসময় ব্যাক বেঞ্চার, তো পেছনে বসে আছি, 3-4টে লাইন পরে বসে আছি, খাতা কলম নিয়ে বসে আছি, কয়েকটা পয়েন্ট মাথায় এসেছি, লিখেছি। তো এবার আমি যে রূপাজি आप बोली, तो আমার প্রশ্ন হচ্ছে मेरा एक सवाल है। बोला हाँ बोली। अलाम ये जो युवा मोर्चा है उसमें महिलाएं भी हैं पुरुष भी हैं, तो आपको ये भाजपा का संविधान जो है बदलना पड़ेगा। इनको था कि चाहते अला महिला मोर्चा में आदमी लोग क्यों नहीं है? हम लोग जब प्रोग्राम करते हैं, हम लोग का जब स्टेज बनाना पड़ता है, सब चेयर रेडी करना पड़ता है, कितना सारा काम, फ्लेक्स लाओ, ये लाओ, वो लाओ, हम लोग अकेले पूरा ताकत नहीं जुटा सकते। तो हम लोगों के महिला मोर्चा के टीम में क्यों पुरुष नहीं रहेंगे, लड़के लोग क्यों नहीं रहेंगे, तो युवा मोर्चा में क्यों रहते हैं? দুজনে পুরো ফিক করে হাসছেন, সমস্ত মন্ত্রীরা হাসছেন, যারা গেছিলেন জোনালে, ওই ইস্টার্ন জোনের সব, প্লাস নাড্ডাজি ছিলেন, সব এসেছে, খুব এসেছে। হ্যাঁ আচ্ছা, हम देखते এই পাগল বোকা লোককে কি উত্তর দেবে? আমার লাইফে মানে বিগেস্ট পজেশন আন্দাজ বলো কি? প্রধানমন্ত্রীর অফিস থেকে ওনার নোটপ্যাড চেয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে 2খানা পেন্সিল নিয়ে এসেছি। प्राइम मिनिस्टर ऑफिस से पेंसिल, हालांकि हमको ये दोनों पेंसिल चाहिए। উনি ভাবছেন এমপি হয়ে এইটা চাইছে, মানে এটা কি এটা চাইবার জিনিস? আমি মনে মনে ভাবছি बहुत लोगों को ऐसा शौक होता है, कोई बोलता नहीं है, हमको 2 पेंसिल चाहिए। ओनर लोग कहते हाँ मैडम लीजिए ना, कितना पेंसिल चाहिए लीजिए, कितना कागज चाहिए लीजिए, मतलब आपका नोटपैड चाहिए कितना सा, আলাদা একটা অন্যরকম ব্যাম্বু শিটের পেপার। আমি অনেক নতুন নতুন নিয়ম চালু করে এসেছি। আগে যেটা ছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হওয়ার পরে, পাসপোর্টটা যখন তোমার রিটায়ারমেন্ট হয়ে গেল, এমপিশিপ টেনিওর চলে গেল, পাসপোর্টটা জমা দিয়ে দিতে হয়, তো তারপর তুমি তোমার পুরনো পাসপোর্টটা ফেরত পাবে। তাহলে क्यों? ऐसे ही तो पासपोर्ट में आप अच्छे से थप्पा मार के उसको कैंसिल कर रहे हो। तो ये लाल किताब वाला जो छोटा सा पासपोर्ट है मेरे पास, ये मेरे लिए एक प्रिजर्व करने वाली चीज़ है, इसको फ्रेम करके रखना चाहूँगी। अब लिख क्यों रहे हो? इसका मतलब क्या है? ये तो आप फाड़ ही दोगे। बोले हाँ ये बात तो सही है,
अरे उसको हमारे पास मेमेंटो की तरह रहने दो। अब तो हर पेज को स्टैम्प मार के इसको ক্যান্সেল করে দিয়া, ওটা নতুন চালু হলো। এরকম অনেক আরো অনেক 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 টুকরো টুকরো জিনিস আমি চালু করে দিয়েছি। কোন পোর্টালে এটা কাজ করছে না, ওই পোর্টালটা এটা ঠিক করে দিন, ওই পোর্টালে এটা ঠিক করে দিন, কত কিছু কত কিছু। তাহলে কিন্তু অভিনয়ের পাশাপাশি এটা একটা বিশাল বড় জায়গা জুড়ে আপনার জীবনে রাজনীতিটা। ধরুন এই 35-37 বছরে অভিনয়ে জীবন, অভিনেত্রী হিসেবে এবং এই রাজনীতিবিদ হিসেবে আপনি কিন্তু দুটোতেই মজা পেয়েছেন। আসলে তুমি যদি ভালোভাবে যে কোনো জিনিস করো না, সমাজনীতির মধ্যে তুমি আনন্দ পাবেই। তুমি যদি জানো তুমি শ্রীলঙ্কার জলে, তুমি যদি কোনো একটা দিন মাঝরাতে একটা খবর পাও যে তোমাকে পরিত্রাহী মানে কেঁদে কেঁদে কেউ ফোন করছে, আমার নম্বর তো পাবলিক, সারা জীবনই পাবলিক, তো গুগলে মারলেই বেরিয়ে আসে বহু বছর ধরে। এবার ফোন করছে তার পরিবার শুদ্ধ আন্দামানের জলে তারা হারিয়ে গেছে, এই লোকগুলো বিদেশের জলে পৌঁছে গেছে, মানে আমাদের শ্রীলঙ্কার দিকটা, হ্যাঁ শ্রীলঙ্কার দিকে পৌঁছে গেছে, আমাদের জলের বাইরে পৌঁছে গেছে, কি করতে হবে? এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমার কিছু ডিপ্লোম্যাটিক সাবজেক্ট, আমার কিছু করার নেই। মাঝ রাত্রে ফোন করেছি সুষমা স্বরাজজিকে, মধ্যরাত্রে ওনার অফিসে ফোন করেছি, ওনার অফিসে ফোন করে বলেছি এই সিচুয়েশন হ্যাঁ প্লিজ ইনকে লোক বাঁচা লিজিয়ে। ভোর 6টার সময় সুষমা স্বরাজজি নিজে আমাকে ফোন ব্যাক করেছেন, বলেছেন কে হওয়া বেটা তুরন্ত বাতাও। তো পরিবারটা বেঁচে গেল। তো बोला अभी देखते सब ठीक हो जाएगा, कल रात का पूरा खबर मिल गया हमको, इसके बारे में ये डिटेल हो गया है, आप चिंता मत करो, ये सारे लोग रेस्क्यूड हैं। बस आपको ये बोलने के लिए मैंने फ़ोन किया कि आप निश्चिंत रहो, बहुत अच्छा काम किया आपने। सो व्हाट इज इट, व्हाट इज राजनीति? दिस इज राजनीति। রাজনীতিটা এরকমই থাকুক দিদি, আর আপনিও এরকমই থাকুন। মানে আমার সত্যি এটুকুই বলার, আমার ভারী ভালো লাগলো, মানে আপনার সাথে এইটুকু কথা বলে ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকুন দিদি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ দিদি।